সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন স্যার? ভালো আছে স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকের আমাদের মাঝে যে আপনাদের যে ট্রেনিং প্রোভাইড করবেন আমাদের স্যার আলামিন স্যার। স্যার কে আছেন? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আমি আমার নিজের পরিচয়টা আগে দেই, তারপর আমি আপনাদের সবার পরিচয়টা নিচ্ছি। আমি মোহাম্মদ আনিসুর রহমান বলছি, টুয়েস্টন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে। আর আমাদের শ্রদ্ধেয় স্যার আলামিন স্যার, টুইস্টন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সিবিটি অ্যান্ড এর ট্রেনার স্যার। তো আপনাদের ছিল এই পুরো সেশনটায় আপনাদের হচ্ছিল খুবই যত্ন সহকারে স্যার আপনাদেরকে ট্রেনিং প্রোভাইড দিবেন। আমি আশা করছি স্যার খুবই ভালো মানুষ, আর উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়েই আপনাদেরকে এই পুরো সেশনগুলো আপনাদেরকে কমপ্লিট করবে স্যার। জি স্যার, তাহলে আমরা শুরু করতে পারি। আমাকে আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? একটু কমপক্ষে 3 জন হলেও আমাকে একটু এনশিওর করতে হবে যে আমাকে শোনা যাচ্ছে কিনা। জি, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। প্রথমেই আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। এই পর্যায়ে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য সুযোগ এবং তৌফিক দিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা আয়াতে বলেছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারা তোমরা কোথায় যাচ্ছ? শুনে যাও। এটা তোমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বাণী। বাণীটা হচ্ছে ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। অর্থাৎ তোমরা কোনো কিছুই করতে পারবা না যতক্ষণ না তোমার প্রভু তোমার আল্লাহ তাআলা এটা করতে না দিবে, সুযোগ না দিবে। সো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছি। এবং এই স্মরণের পাশাপাশি আমি আজকে আপনাদের সংক্ষিপ্ত পরিচয় জানতে চাইবো ইনশাআল্লাহ। আপনারা একটু আপনাদের পরিচয়টা আমাদের সামনে তুলে ধরবেন। প্রথমত কিছু ইনস্ট্রাকশন থাকবে যে আপনি আপনার পরিচয়টা তুলে ধরবেন। প্রথমত আপনি এটা ইনশিওর করবেন আপনি কোথা থেকে বলেছেন, আপনার নাম, আপনি কোথা থেকে বলেছেন, বর্তমানে কি পজিশনে আছেন, কোন অকুপেশনের উপর স্কিল পার্ট করেছেন এবং আপনার ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে এক লাইন বলবেন। আবারও বলছি, আপনি আপনার পরিচয়ে আপনার নাম তুলে ধরবেন এবং আপনি কোথা থেকে জয়েন করেছেন, বর্তমানে কোন পজিশনে আছেন এবং আপনি কোন অকুপেশনের উপর স্কিল পার্ট করেছেন, ভবিষ্যতে আপনি কি করতে চাচ্ছেন। জাস্ট এই চারটা কোশ্চেনকে সামারাইজ করে আপনারা একটু করে কথা বলার চেষ্টা করবেন। আপনারা একজন একজন করে আপনাদের পরিচয়টা দিবেন ইনশাআল্লাহ। তাহলে শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আমি ফারজানা কনক, খুলনা থেকে। বর্তমানে কোন পজিশনে আছেন? স্যার আমি বিউটিফিকেশনের উপর অকুপেশন করছি, লেভেল 2 কমপ্লিট করলাম, 3 করতেছি। আর ফিউচারে বিউটিফিকেশনের উপরে অ্যাসেসর হওয়ার ইচ্ছা আছে, ট্রেনার অ্যাসেসর। যদি এটা কমপ্লিট করতে পারি ইনশাআল্লাহ এই সেক্টরটাতেই কাজ করতে চাই। চমৎকার। এরপরে আরেকজন বলবেন। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে বলছি। আমার নাম শব্দুল মিয়া। আমি বর্তমানে আইটিতে আছি, ইউসেফ বাংলাদেশে কর্মরত আছি। আর আমার অকুপেশন কম্পিউটার অপারেশন লেভেল 3 সম্পন্ন করা আছে। চমৎকার করে বলেছেন স্যার। আরেকটু শিওর হতে চাচ্ছি, গাজীপুর থেকে ইউসেফ বাংলাতে আছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, ইউসেফ বাংলাদেশ। জি জি। আচ্ছা, ইউসেফ বাংলাদেশ।
কম্পিউটার অপারেশন। আচ্ছা, এরপর আসসালামু আলাইকুম স্যার, আমি জুবাইদা বেগম বলছি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা থেকে। আমি গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এবং ওভেন এসএমও থেকে লেভেল 2 কমপ্লিট করছি। এখন আমি ট্রেনার হিসাবে জয়েন করতে চাচ্ছি ভবিষ্যতে এই উপরে, ট্রেডের উপরে। গ্রাফিক ডিজাইন নাকি অন্যটা আরেকটা বললেন না? আমি গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এ করছি লেভেল 2টা বিএমইটি থেকে, আর ওটা করছি তাও বিএমইটি থেকে। এটা কোনটা? এসএমওটা, অকুপেশনের নামটা এসএমও। এসএমও মানে সুইং মেশিন অপারেশন। চমৎকার, জি অনেক স্যার। ধন্যবাদ ম্যাম আপনাকে আপনার পরিচয় দেওয়ার জন্য। আরেকজন বলবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এমডি ইব্রাহিম স্যার, আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, ইনস্ট্রাক্টর, চট্টগ্রাম মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আর কম্পিউটার অপারেশনের উপরে লেভেল 3 করা আছে, এখন আমি সিপিটিএ করতে চাচ্ছি। চমৎকার, অনেক ভালো লেগেছে ইব্রাহিম স্যার। এরপর আরেকজন বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ কাকুলি আক্তার। আমি আছি বিকেটিটিসি ঢাকাতে। আমি ডাব্লিউএসএমও তে এনএসডি এর লেভেল 2 করা আছে। এক্ষেত্রে আমি ট্রেনার এবং অ্যাসেসর পার্টটা করার ইচ্ছা থেকেই আমার এখানে আসা, এবং আল্লাহর যদি ইচ্ছা থাকে আমি সম্পন্ন করতে চাচ্ছি। আপনার অকুপেশনের নামটা একটু ক্লিয়ার করে আবার বলার জন্য অনুরোধ করছি। ডাব্লিউএসএমও, ওভেন সুইং মেশিন অপারেশন। চমৎকার ম্যাম, আপনার এমনি গ্রামের বাড়ি বা হোমটাউন কোথায়? বগুড়া, গ্রামের বাড়ি বগুড়া। আচ্ছা, চমৎকার। তারপর আরেকজন বলেন। ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সবার কি পরিচয় দেওয়া শেষ? আমাদের মুরাদ স্যার, আসসালামু এমডি আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আনিসুর রহমান স্যার। আমি পরিচয়টা আনিসুর দিবেন রহমান, স্যার। আমার গ্রামের বাসা পাবনা, আমি এখন থাকি ঢাকায়। আমি আগে পাওয়ার প্রজেক্টে ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার ছিলাম। বর্তমানে অন্য একটা প্রফেশনে জব করি। আর আমার কিছুদিন পরে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের আর একটা অ্যাসেসমেন্ট আছে। আমি ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এই অকুপেশনে অলরেডি কম্পিটেন্ট হয়েছে। সামনে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট দেব। আর ফিউচারে আমার টার্গেট লেভেল 5 কমপ্লিট করা এবং গর্বিত ট্রেনার অফ ট্রেনার হওয়া। থ্যাংক ইউ। চমৎকার স্যার, আমার অনেক ভালো লেগেছে আপনার উপস্থাপনটা। এরপর আরেকজন চাচ্ছি। আমি শ্যামচন্দ্র বর্মন, আমি টাঙ্গাইল থেকে বলছি। আমি জেনারেল কেয়ার গিভার এল্ডারলি পারসন লেভেল 3 করা। আমি বর্তমানে একজন ট্রেনার হিসাবে অক্সফোর্ড কলেজ অফ সায়েন্স টেকনোলজি কলেজে আছি এবং ইনস্ট্রাক্টর হিসাবে শাহজালাল ম্যাথস টাঙ্গাইলে 11 বছর ধরে টিচিং প্রফেশনে আছি। এখন আমি একজন ট্রেনার এবং অ্যাসেসর হতে চাই, এই কারণে লেভেল 4 এ ভর্তি হয়েছি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের টুইস্টন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের তরফ থেকে। আপনার সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। এরপর আর কি কি বলেন ভাই, একটু পরিচয়টা দিবেন প্লিজ। আপনারা যারা বাকি আছেন একটু দিয়ে নেন। এই পর্যন্ত আমি 7 জনের পরিচয় পেয়েছি, 13 জন জয়েন করেছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ লুৎফুর রহমান, হবিগঞ্জ সদর আমার বাসা। আমি জব করতেছি বর্তমানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হবিগঞ্জ সদর, গ্রাফিক ডিজাইন ইনস্ট্রাক্টর হিসেবে, গেস্ট ট্রেনার। ভবিষ্যৎ স্বপ্ন প্ল্যান?
জি, আমি বর্তমানে আমার লেভেল 3 করা আছে গ্রাফিক ডিজাইনে, লেভেল 4 দিব ভাবতেছিলাম। আর হচ্ছে প্ল্যান, আমি একজন ট্রেনার এবং অ্যাসেসর, যেহেতু অলরেডি ট্রেনিং পেশাতে আছি, সেজন্য একজন ট্রেনার হওয়া, পাশাপাশি অ্যাসেসর পার্টটা করবো আর কি। ম্যানেজমেন্টে মাস্টার্স কমপ্লিট 2020। গ্রাফিক ডিজাইন হিসেবেও চমৎকার। অনেকদিন যাবত, 5 বছর যাবত কাজ করতেছি। ট্রেনিং সেশনগুলো তো আলহামদুলিল্লাহ, চমৎকার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর আপনারা যারা বাকি আছেন, গিয়াস খান স্যার, আপনার মনে হচ্ছে বাকি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আমাকে আসসালাম শোনা স্যার। যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, আমি ট্রাই করছিলাম এর আগে, আমার স্ক্রিন রেকর্ডিং অন থাকার কারণে আমি হয়তো আমাকে শুনতে পাননি। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আমি আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন খান। আমার দেশের ভাষা হচ্ছে বরিশালে, আর বর্তমানে ঢাকায় থাকি। বিকেটিটিসি ঢাকা প্লাম্বিং অকুপেশনে ট্রেনার হিসেবে কাজ করছি। আর এর আগে হচ্ছে আমার স্কিল পার্ট হচ্ছে প্লাম্বিং এ আমার লেভেল 3 করা। এছাড়াও মেশন, রড ব্যান্ডিং, টাইলস পেন্টিং প্রত্যেকটাতেই আমার লেভেল 2 করা আছে। আর অ্যান্সার পার্ট আমার এনএসডিএ বিটিপি অনেক আগে থেকেই করা ছিল। টেনের পার্টের বারবার চেষ্টা করে আসলে ওইভাবে বসা হয়নি। তো এখানে চেষ্টা করি, দেখি ইনশাল্লাহ শেষ করার ইচ্ছা আছে। চমৎকার স্যার, আপনার সাথে হয়তো আমরা একসাথে শেখার সুযোগ হবে। অনেক ভালো লেগেছে স্যার আপনার পরিচয়টা। এরপর আপনারা যারা বাকি আছেন, আর একটু, আমি 9 জনের পেয়েছি এ যাবৎ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, মুরাদ সর্দার স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি এর আগে ট্রাই করছি কিন্তু মেবি কথা যায় নাই। আচ্ছা আমি মোহাম্মদ মুরাদ সর্দার, বিকেটিটিসি ঢাকাতে আছি সিনিয়র ইন্সট্রাক্টর হিসেবে সিভিল কনস্ট্রাকশন ট্রেডে। আমার অকুপেশন রড বাইন্ডিং লেভেল 2 কমপ্লিট করা আছে আর প্লাম্বিং লেভেল 2 কমপ্লিট করা আছে। তো এই এই প্রফেশনে আসলে সরকারি চাকরি নিয়ে যেহেতু আসছে, এখন আমার প্রফেশন এটাই। সো সিবিটিএ করে ট্রেনার অ্যাসেসর এগুলো হওয়ার ইচ্ছা আছে, আর এই অকুপেশনই তো আমার পেশা এখন বর্তমানে, এই জন্যই আসা। চমৎকার চমৎকার, ভালো লেগেছে আপনাদের পরিচয়টা। এরপর আর কেউ বাকি আছেন? আচ্ছা, মনে হচ্ছে শেষ। আচ্ছা, এইবার আমি একটু জাস্ট রিভিউ করব, আপনারা আমার সাথে একটু রিফ্লেক্টিভ লিসেন করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রথমে আমি জানতে পেরেছি ফারজানা ম্যাম খুলনা থেকে জয়েন করেছেন, বিউটিফিকেশনের উপর লেভেল করেছেন। শম্ভুর মিয়া, আপনি গাজীপুর থেকে জয়েন করেছেন, আপনি কম্পিউটারের উপর লেভেল করেছেন। জবেদা ম্যাম চট্টগ্রাম থেকে জয়েন করেছেন, আপনার গ্রাফিক ডিজাইনের উপর এবং সুইং মেশিন অপারেশনের উপর স্কিল পার্ট করা আছে। ইব্রাহিম স্যার চট্টগ্রামের মহিলা টিটিসি থেকে জয়েন করেছেন, আপনার স্কিল পার্ট করা আছে কম্পিউটার অপারেশন। কাকুলি ম্যাম জয়েন করেছেন বিকেটিটিসি ঢাকা থেকে, সুইং মেশিন অপারেশনের উপর স্কিল পার্ট করা আছে, আপনার লোকেশন হচ্ছে বগুড়া। আনিসুর রহমান স্যার পাবনা থেকে জয়েন করেছেন বা ঢাকা থেকে জয়েন করেছেন, আপনি হারপার প্রজেক্টে জব করেছিলেন, তার পাশাপাশি আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর লেভেল করেছেন এবং ওয়েব ডিজাইনের উপর স্কিল পার্ট করবেন ইনশাআল্লাহ। এরপর আমাদের রয়েছে শ্যামল সরকার, আমাদের শ্রদ্ধেয় স্যার। উনি বিভিন্ন কলেজে ট্রেনার এবং টাঙ্গাইল থেকে জয়েন করেছেন। উনি কেয়ার গিভিং এর উপর লেভেল 3 করেছেন। লুৎফর রহমান স্যার হবিগঞ্জ থেকে জয়েন করেছেন, গ্রাফিক ডিজাইন উপর লেভেল 3। গিয়াস খান বরিশাল থেকে জয়েন করেছেন, বিকেটিসি তে বর্তমানে জব করছেন প্লাম্বিং এর উপর। মুরাদ সরকার স্যার বিকেটিসি থেকে যে জয়েন করতেছেন, চাকরি করতেছেন এবং ঢাকা থেকে জয়েন করেছেন, রড বিল্ডিং বা বাইন্ডিং প্লাস প্লাম্বিং এর উপর অকুপেশনে স্কিল পাঠ করেছেন। আচ্ছা, এক্ষেত্রে কারোটা আমার বুঝতে বা স্মরণ রাখতে কোনো অসুবিধা হয়েছে বলে মনে হলে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। মোটামুটি আমি কি সবারটা ধরতে পেরেছি? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত পরিচয়টা একটু তুলে ধরবো। তো পরিচয়টা আসলে অনেক জায়গায় দিতে হয়, সেজন্য আমি একটা প্রেজেন্টেশন রেডি করে রেখেছি, জাস্ট একটু শেয়ার করব, আপনারা দেখলে আশা করা যায় আমার পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরা হয়ে যাবে।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল আমিন, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ট্রেনার। 2025 সাল থেকে ঢাকা সাভারে অবস্থিত টুইস্টন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সিভিটি অ্যান্ড এ অকুপেশনের মাস্টার ট্রেনার হিসাবে দায়িত্ব পালন করছি। এর পাশাপাশি স্মার্ট ফ্রিল্যান্সিং আইটি ইনস্টিটিউটে দীর্ঘ 3 বছর ধরে ডিজিটাল মার্কেটিং এর উপর ক্লাস কন্ডাক্ট করছি। বর্তমানে আমি চট্টগ্রামের স্মার্ট ফ্রিল্যান্সিং আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসেবে অফলাইনে কর্মরত রয়েছে। নওগাঁ জেলার মান্দা উপজেলায় ফজলুল হক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে অ্যাসেট প্রজেক্টের আন্ডারে ডিজিটাল মার্কেটিং লিড ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেছে। এর পাশাপাশি চট্টগ্রামের এসডিএস মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট এবং কক্সবাজারের একাডেমি অফ ইনফরমেশন টেকনোলজি এআইটির ডিজিটাল মার্কেটিং লিড ট্রেনার এবং মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করেছে। এছাড়াও ক্লাসি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ভিডিও এডিটিং ট্রেনার হিসেবে কাজ করেছি। শিক্ষা জীবনে আমি ইসলামিক স্টাডিজ এবং হাদিস বিষয়ে ডিগ্রি অর্জন করার জন্য নিয়মিত অধ্যয়ন করে যাচ্ছি। এসএসসি এবং এইচএসসি অর্থাৎ দাখিল এবং আলিম পরীক্ষায় জিপিএ 5 উত্তীর্ণ হয়েছি। আলহামদুলিল্লাহ, সরকারি স্কলারশিপ পাওয়ার সৌভাগ্য হয়েছে। সবচেয়ে বড় অর্জন হলো সেটা হচ্ছে যে উপজেলার সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার স্বীকৃতি পেয়েছি। টিভিএড সেক্টরে ডিজিটাল মার্কেটিং লেভেল 3, 4, 5, 6 এই অকুপেশনগুলোর উপর কম্পিটেন্ট হয়েছি এবং গ্রাফিক ডিজাইন লেভেল 2, 3, 4, 5 এই বিষয়গুলোর উপর আমি কম্পিটেন্ট হয়েছি এবং কম্পিউটার অপারেশন লেভেল 3, আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 এবং ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 অকুপেশন সমূহের উপর আমি কম্পিটেন্ট হয়েছি। এই সকল অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে কিভাবে আত্মবিশ্বাসের সাথে ক্লাস কন্ডাক্ট করতে হয় এবং একজন দায়িত্বশীল মেন্টর হিসেবে কাজ করতে হয়। আমি বিশ্বাস করি একজন ভালো ট্রেনার যিনি শিক্ষার্থীর সম্ভাবনায় বিশ্বাস করেন এবং তাকে বাস্তব জীবন ও ক্যারিয়ারের জন্য প্রস্তুত করেন। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে থাকবো, দেখা হবে ইনশাআল্লাহ। যেহেতু আপনাদের সাথে আছি, আপনাদের মূল্যবান সময়কে নষ্ট না করে, দীর্ঘায়িত না করে আজকে শুরু করে দিচ্ছি। তাহলে প্রথমেই আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। এরপর আমি আমার সেশনটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলে যাচ্ছি। আচ্ছা, প্রথমত আমি আপনাদের সাথে একটু কথা বলবো। প্রথম কথাটা হচ্ছে সিভিটি অ্যান্ড এ অর্থাৎ কম্পিটেন্সি বেস ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। এই অকুপেশনটা কঠিন, কে কে শুনেছেন? জাস্ট আপনারা আমাকে একটু আপনাদের ওপিনিয়নটা শেয়ার করবেন। কঠিন কে কে শুনেছেন? এরপর জানবো যে সহজ কে কে শুনেছেন, তাদের সাথে আমি একটু কথা বলবো। স্যার আমি শুনেছি। আর আমি কঠিন শুনেছি। দুইজন পেয়েছি। আর স্যার আমি শুনছি যেটা অনেক কঠিন, হয়তো বা পারবো না এরকম আমাকে কয়েকজন বললো। আচ্ছা, ফারজানা ম্যাম পারবেন না বলেছে, চমৎকার। আচ্ছা, এরপর আর কেউ কি শুনেছেন কঠিন? আচ্ছা, আরেকটু ফ্লোর দিব। আচ্ছা, সহজ শুনেছেন কে কে? আমি শুনেছি এই যে ভালো করে প্রিপারেশন নিলে আচ্ছা, আমাদের স্যার বলেছে মোটামুটি প্রিপারেশন নিলে সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে প্রথমে আমি কিছু কোশ্চেন করব, একটু সবাই আমার সাথে ফ্রিলি অ্যান্সার করার চেষ্টা করবেন। আসলে যখন আপনারা সবাই কথা বলবেন না, তখন আমাদের মাঝে একটা দূরত্ব তৈরি হবে। হ্যাঁ, তো এই দূরত্বটা যেন তৈরি না হয়, এই চেষ্টাটুকু চালাবেন। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আমাদের মনোযোগ কিন্তু বেশি ধরে রাখা উচিত। আমাদের ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে বর্তমানে 8 সেকেন্ড অন্তর অন্তর। অর্থাৎ আমরা যারা রিলস দেখি, টিকটক দেখি, আমরা প্রতি 8 সেকেন্ডের ভিতরে কারো কন্টেন্ট ভালো লাগলে আমি তারটা দেখি, আর ভালো না লাগলে আমি তারটা স্ক্রল করে উপরে ধাক্কা মারি। বিষয়টা হচ্ছে এরকম। সেক্ষেত্রে আমাদের কনসেন্ট্রেশনটা বা আমাদের ফোকাসটা যেন নষ্ট না হয়, সেজন্য আপনারা প্রত্যেকে নোট খাতা নিয়ে বসবেন এবং আপনারা চমৎকার করে টেবিলে বসে ক্লাস করার চেষ্টা করবেন। আপনারা এখানে যে সেশনটা হবে এটা ভালো করে বুঝে চলে যাবেন। আপনারা রেকর্ড ক্লাসের জন্য আশা করবেন না, কারণ আপনার এই সময়টা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান একটা সম্পদ।
এটা কি কাজে লাগাতে হবে, এই হচ্ছে বিষয়। এখন আমি আপনাদেরকে একটু ব্রেইন স্ট্রমিং করে কোশ্চেন জিজ্ঞেস করব। আমি যদি আপনাদের কাছে এখন কোশ্চেন করি যে আমি পিএইচডি হোল্ডার, এই কথাটা যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, আপনাদের ভিতর থেকে অবাক হবেন কে কে, আর কি কারণে অবাক হবেন বলে একটু আপনারা শেয়ার করবেন। আমি পিএইচডি হোল্ডার, অর্থাৎ আমি পিএইচডি কমপ্লিট করেছি। এই কথাটা শোনার পর এখান থেকে কে কে অবাক হয়েছেন আর কেন হয়েছেন একটু বলবেন। স্যার যদি অবাক না হই সেক্ষেত্রে কি করব? আচ্ছা, একটু ব্রেইনটাকে স্ট্রমিং করে অ্যান্সারটা করার চেষ্টা করেন সবাই। আমার এজ কিন্তু খুব একটা বেশি না, হ্যাঁ 23 বছর আমার। এখন আমি যদি আপনাদের সামনে বলি যে আমি পিএইচডি হোল্ডার, এক্ষেত্রে আপনার আহ, অনুভূতিটা কেমন হবে, বা এটা কি সম্ভব বা সম্ভব না, অবাক হওয়ার মতো কোনো কোনো ধরনের ক্লু আপনার ভিতরে আসতেছে কিনা, জাস্ট আপনার ওপিনিয়নটা একটু শেয়ার আর করবেন। আমি যদি পিএইচডি ডিগ্রি না করে থাকি তাহলে পিএইচডি ডিগ্রি করার আগ্রহ প্রকাশ স্যার, যদি পিএইচডি ডিগ্রি করে না থাকি তাহলে পিএইচডি ডিগ্রি করার আগ্রহ প্রকাশ হবে। চমৎকার, ধন্যবাদ স্যার। আমি আরেকটু শিওর করি, হ্যাঁ আপনাদেরকে আরেকটু ইজি করি। দেখেন আমার বয়স কিন্তু মাত্র 23 বছর। তো এই 23 বছরে আমি পিএইচডি হোল্ডার, এই বিষয়টা আসলে অবাক করার মতো, তাই না? যে খুব কম বয়সে পিএইচডি হোল্ডার। বিষয়টা হচ্ছে যে পিএইচডি হোল্ডার এটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অবাক করার মতো, তাই না? বাংলাদেশি প্রেক্ষাপটে কমপক্ষে 25 বছর বা 24 বছর হওয়া উচিত একজন পিএইচডি হোল্ডারকে। এম আই রাইট? একটু রিফ্লেক্টিভ করবেন কেউ একজন। জি স্যার। জি, আচ্ছা। তাহলে আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি আসলে একজন ফ্রিল্যান্সার। আমি সেই 2022 সাল থেকে ফ্রিল্যান্সিং করি। অস্ট্রেলিয়ান একটা ক্লায়েন্ট পেয়েছিলাম আমি, যে ক্লায়েন্ট আমাকে তার দেশে যাওয়ার জন্য ইনভাইট করেছিল, কিন্তু আমার সাবকনসিয়াস মাইন্ড খুব ভয় পেয়েছিল, সেজন্য আমার যাওয়ার আর সুযোগ হয়নি। হ্যাঁ, আমি খুব ভয় পেয়েছিলাম। ওই যে সাবকনসিয়াস মাইন্ড বলতে ওই মন, যে মন সত্য মিথ্যার পার্থক্য করতে জানে না। এই যে আমাদের মন কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে কনসাস মাইন্ড, একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড। অর্থাৎ এই যে আমরা নাটক দেখে কান্না করে দিই, তারপর মুভি দেখে কান্না করি, বা গেম খেলে খুব শকড হই, এটা আমাদের সাবকনসাস মাইন্ডের কারণে কিন্তু হয়ে থাকে। তো এই মাইন্ডকে আমি বুঝিয়েছিলাম যে আসলে আমার এখানে যাওয়াটা ঠিক হবে না, এই জন্য যেতে পারি নাই। কিন্তু অবাক হবেন যে আমি ওই ক্লায়েন্টকে জিজ্ঞেস করেছিলাম আপনার এজ কত, তখন তার বয়স মানে হয়েছিল 19 বছর। সে আমাকে বলতেছে সে পিএইচডি হোল্ডার। বিষয়টা আমার কাছে খুব অবাক করা লাগছে। তো তার সাথে আমি একটু ফ্রেন্ডলি কোলাবোরেশনে যাই। কোলাবোরেশনে গিয়ে জাস্ট ওনাকে আমি জিজ্ঞেস করি যে কি কারণে আপনি এত দ্রুত পিএইচডি কমপ্লিট করতে পেরেছেন। যখন আমি তাকে এটা জিজ্ঞেস করলাম, এবার সে আমাকে অ্যান্সার দেওয়া শুরু করলো। কি অ্যান্সার দিল একটু বলি আপনাদেরকে। সে আমাকে বলল যে হ্যাঁ আমি পিএইচডি হোল্ডার করে ফেলেছি। এখন এই বিষয়টা আমি শোনার পর অবাক হই। এবার বললাম যে কিভাবে কি। তখন সে আমাকে বলে যে আমাদের দেশে কেউ যদি ক্লাস 6, 7, 8, 9, 10 যদি 4 বছর অথবা 5 বছরের বই ভালো করে পড়ে পরীক্ষা দিয়ে যদি পাশ করতে পারে, তাহলে তাকে পাশ করিয়ে দেয়। এইভাবে সে কি করছে, সে ধরেন 1 বছরে তিন তিন ক্লাস 4 ক্লাস পার করে সে পিএইচডি হোল্ডার হয়ে গেছে মাত্র 19 বছর বয়সে। সো এই বিষয়টা আমাদের দেশে থাকলে আপনাদের অনুভূতি আমি জানতে চাই যে আমাদের দেশে যদি এই ব্যবস্থাটা থাকতো, তাহলে এইখানে কে কে খুশি হতেন আর কে কে বেজার হতেন একটু বলেন তো। আমি খুশি হইতাম স্যার, অনেক বেশি খুশি হইতাম। চমৎকার, জুবেদা ম্যাম আপনি খুশি হইতেন। আর কেউ কি আছেন খুশি হবেন? একটু আমার সাথে ফ্রি হন, আপনারা আস্তে আস্তে হয়ে যাবেন। আমি একটু দ্রুত ফ্রি করার চেষ্টা করতেছি। অবশ্যই হবো। আচ্ছা, অবশ্যই এটা আপনারা তো ভালো একটা সুযোগ। ভালো একটা সুযোগ, চমৎকার। কিন্তু আমি আপনাদেরকে এখন যে কথাগুলো বলবো আপনাদের আহ, সেই সুযোগটাই আপনাদের সামনে ধরা দিবে। আচ্ছা, তাহলে এই যে যে সুযোগটা যদি আমাদেরকে বাংলাদেশ সরকার দিত, অর্থাৎ আমি ক্লাস 6,
7, 8, আমি যদি 3 বছরের পড়া 6 মাসে পড়ে পরীক্ষা দিয়ে আমি যদি কম্পিটেন্ট হই বা পাশ করি, তাহলে বাংলাদেশি সরকারি রুলস অনুযায়ী আমি যদি পাশ করে যেতে পারতাম তাহলে আমার জন্য এটা ভালো হতো। সো এই যে আমি ওই ক্লায়েন্টের সাথে কথা বললাম, কথা বলার পর থেকে আমি জাস্ট খুঁজে করতেছি যে কোথায় আমি এই ধরনের সুযোগ পেতে পারি। তো আমি কক্সবাজারে বিভিন্ন জায়গায় আমি ট্রেনার হিসেবে কাজ করেছি। তো কাজ করতেছি তো তখন আমি বিভিন্ন প্রতিষ্ঠানে যখন যাই, মানে ট্রেনার হিসেবে আমার আইডেন্টিটি বা আমার পরিচয় মানুষের সামনে তুলে ধরি, তখন তারা আমাকে বলে আপনার লেভেল কত, বুঝতে পারছেন? সো আমি ভাবতাম যে ফাইবারে লেভেল 1 সেলার 2 সেলার যেটা সেটা, তা আমি বলতাম যে আমি লেভেল 1, আমি বলতাম যে স্যার আমি লেভেল 1 করেছি। তখন সে আমাকে বলতো যে ডিজিটাল মার্কেটিং এ তো লেভেল 1 নাই। আচ্ছা আপনারা একটু বলেন তো ডিজিটাল মার্কেটিং কি লেভেল 1 আছে? কেউ আছেন ডিজিটাল মার্কেটিং এর? একটু কথাবার্তা বলতে হবে। স্যার ডিজিটাল মার্কেটিং এ লেভেল 1 নাই। ড্রাইভিং এর উপর কেউ লেভেল করেছেন? এখানে আছেন কেউ? স্যার আমি ড্রাইভিং কোর্সটা করছি দেশ বিদেশ। আচ্ছা ড্রাইভিং এর উপর লেভেল কত কম্পিটেন্ট হয়েছেন আপনি? স্যার আমাদের এখানে লেভেল ছিল না এটা। আচ্ছা লেভেল ছিল না, হ্যাঁ। দেশ বিদেশ কিন্তু প্রকল্পে আমি এনএসডিএ তে সর্বনিম্ন লেভেল হচ্ছে 3 আর লেভেল 3 হ্যাঁ এনজিএ তে লেভেল আছে স্যার। এনএসডিএ তে লেভেল কত, সর্বনিম্ন কত বলেন তো ম্যাম? সর্বনিম্ন 3, লেভেল 3, এনএসডিএ লেভেল 3। 3 আর ডিজিটাল মার্কেটিং এর সর্বনিম্ন লেভেল 3, তাই না? একটু বুঝবেন সবাই। তো দেখেন জি। আমি যখন বিভিন্ন প্রতিষ্ঠানে যাই, গিয়ে বলি যে আমি ডিজিটাল মার্কেটিং এর লেভেল 1 সেলার, অর্থাৎ আমি ফাইবারে লেভেল 1 সেলার, হ্যাঁ। সো আমি এই জন্য বলি যে আমি লেভেল 1, সবাই জিজ্ঞেস করে আপনি লেভেল কত, সো আমি বলি যে আমি লেভেল 1। তো এইটা শোনার পর যখন আমাকে এক জায়গায় লজ্জা দিয়ে দিল যে আসলে ভাই আপনি মিথ্যা বলতেছেন কেন, আপনি মনে হয় ফেক সার্টিফিকেট দিয়ে চাকরি করতেছেন, যখন আমাকে এগুলো বলা শুরু করলো আমার টনক নড়ে গেল। আর এই দিকের এই যে অস্ট্রেলিয়ান যে ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের কথাবার্তা শুনে তো আমি একবারে খোঁজার চেষ্টা করতেছি যে এইরকম কোন সিস্টেমে আমি আগাইতে পারি কিনা, যেহেতু আমি খুব ডেডিকেটেড পারসন। এই চিন্তা করতে করতে আমি কিছুই পাই নাই। সো তখনই যখন আমি বুঝতে পারলাম এই লোকরা যারা আমাকে ট্রেনার হিসেবে টিচ করতেছে বা আমার সাথে সব মানে আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে ছোট করতেছে, এই এদের কাছ থেকে শুনতে পারলাম আমি এনএসডি এর কথা, হ্যাঁ। তো এই এনএসডি এর কথা যখন আমি শুনলাম, তখন আমি কি করছি জানেন? আমি ইউটিউবে ঘাটাঘাটি শুরু করলাম যে যেহেতু ডিজিটাল মার্কেটারের স্বভাব তো বুঝেনি, প্রবলেম সলভিং এর জন্য সবার আগে ইউটিউব আর্টিকেল এগুলোকে দেখে। তো এই ইউটিউব আমি যখন ঘাটাঘাটি শুরু করলাম, আমি কিছুই বুঝে নাই এনএসডি কি, কিছুই বুঝে নাই। আমি তখনই আমি সিবিটি অ্যান্ড এ, বুঝবেন কিন্তু কথাটা, সিবিটি অ্যান্ড এ, এই সিবিটি এ অ্যান্ড এ এই অকুপেশনের উপর একজন ক্লাস করায় অনলাইনে। তো হালকা সে ফ্রি ক্লাস দিত ইউটিউবে, আমি তার এই ক্লাসগুলো দেখতাম, কারণ আমি বুঝতাম না আমি কি ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স করতেছি না সিবিটি অ্যান্ড এ অর্থাৎ ট্রেনার এবং অ্যাসেসর হওয়ার জন্য কোর্স করতেছি। আমি কিছুই বুঝতাম না, আমি বুঝতাম যে এটা এনএসডি এর কোর্স, হ্যাঁ। সো কোর্স করতেছি তো আমার খুব আগ্রহ এখানে কিছু করার, আমি দেখতেছি শিখতে পারতেছি এখানে এই সিবিটি অ্যান্ড এই অকুপেশনে আপনি প্রচুর জানতে পারবেন, হ্যাঁ। তো শিখতেছি তো অ্যাসেসমেন্টে বসবো। এখন একটা প্রতিষ্ঠানে আমি গিয়ে কথা বললাম যে আমি তো মোটামুটি পারি, এবার আমি পরীক্ষায় বসবো, তো আপনার আমাকে কত টাকা লাগবে আমাকে বলেন। তারা আমাকে বলতেছে যে আপনি কি শিখছেন, আমি বলি যে একজন ট্রেনার হিসেবে আমার কি কি কাজ করতে হবে, একজন অ্যাসেসর হিসেবে আমার কি কি কাজ করতে হবে সে সম্পর্কে আমি খুব ভালো করে জানি। তারা বলতেছে ভাই আপনার তো এগুলো দিয়ে কিছু হবে না, আপনি বলেন আপনি কি কাজ করেন, আপনি কি পারেন। তখন আমি বললাম যে আমি ডিজিটাল মার্কেটিং ট্রেনার। তো এবার বলতেছে যে তাইলে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর লেভেল পরীক্ষা দেন। আমি বললাম এই বাবা এটা আবার কি। যখন আমরা ওনাকে আস্তে আস্তে বোঝানো শুরু করলো যে ডিজিটাল মার্কেটিং এর উপর লেভেল 1 2 9 3 আছে, তো আপনি 3 তে করেন। তো দেখেন আমি লেভেল 3 তে এনরোল করলাম, পরে অ্যাসেসমেন্টে আল্লাহর রহমতে আমি কম্পিটেন্ট হলাম। এই কম্পিটেন্ট হওয়ার পর আমি যখন বুঝলাম যে লেভেল 3
লেভেল 3 আমি কম্পিটেন্ট। আর এই লেভেল 3 এর মানটা কিরকম বাংলাদেশি জায়গায়, এটার মানটা কিরকম, যখন আমি এটার মানটা বুঝে গেলাম তখন আমি কি করলাম, ওই যে অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট যে আমার সাথে কথা বলতো, ওই ক্লায়েন্টের কথা মাথায় চলে আসছে। কিরে, এই অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট আমাকে এটা বলেছিল যে ওর দেশে 6, 7, 8 এই 3টা অকুপেশন বা 3টা ক্লাস যদি সে একসাথে ভালো করে পড়ে পরীক্ষায় যদি পাশ করে ফেলে তাহলে সে সার্টিফাইড। তো আমার দেশেও তো এই অবস্থা। আমি যদি ডিজিটাল মার্কেটিং উপর লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6 আমি যদি সবগুলারে এক মাসে পড়া যদি আমি ঘপা ঘপ অ্যাসেসমেন্টে বসি আর কম্পিটেন্ট হই, তাহলে তো আমি আমার ওই অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের মতোই কিছু একটা গেইন করতে পারলাম। বুঝতে পেরেছেন আপনারা? সো আমার ওনার প্রতি অনেক ভালো একটা পজিটিভ ধারণা আসছে। তো সেই জায়গা থেকে আপনাদের কাছে এখন কোশ্চেন, বলেন তো আপনারা যারা বলেছিলেন যে ক্লাস 6, 7, 8 এই 3-4টা অকুপেশন বা 3-4টা ক্লাস যদি একসাথে পড়ে পাস করা যাইতো তাহলে আপনাদের জন্য ভালো হতো। এখন আপনারা বলেন তো আপনাদের দেশে কি এরকম সিস্টেম নাই নাকি আছে? একটু বলেন তো। একটু মতামত দেন আপনাদের সিস্টেমটা আছে। জি জি আছে আছে। মনে হচ্ছে, কারণ আমরা যদি এই যে দেখেন বাংলাদেশ থেকে লেভেল 6 নেই একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মর্যাদা পাবে। আচ্ছা, তার মানে এটা আছে, তাই না? তার মানে এই যে হয়তোবা আমি ক্লাস 6, 7, 8, 10, 9 এগুলো আমি করতে পারতেছি না, বাট আমি কিন্তু অন্য দিক থেকে, আপনি দেখেন একজন এসএসসি পাস করা শিক্ষার্থীকে যতটা মর্যাদা দেয় তার চেয়ে 1000 গুণে বেশি মর্যাদা দেয় একজন অ্যাসেসরকে। এম আই রাইট? রাইট। তো চিন্তা করেন, তাইলে কিন্তু আমাদের দেশে এই সিস্টেম আছে, এই ব্যবস্থা আছে। তো আজকের এই ক্লাসটা যারা করছেন আপনাদেরকে আমি বলবো এটা আপনার জন্য একটা সুযোগ যে আপনি চাইলে মাত্র 3 মাসে পড়ালেখা করে 2 মাসে পড়ালেখা করে ট্রেনার অ্যাসেসর নিজেকে যত কষ্ট করে হোক না কেন আপনি কিন্তু নিজেকে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন। এই পর্যায়ে নেওয়ার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যান, কারণ বাংলাদেশি মানুষ সুযোগ খোঁজে কিন্তু সুযোগ পেলে সুযোগটা কাজে লাগায় না। সো আমি যেরকম এই সুযোগ পাইছি ইচ্ছা মতো কাজে লাগাইছি, এই কাজে লাগার কারণেই আমি হয়তোবা আজকে মাত্র 23 বছর বয়সে আমি মাস্টার ট্রেনার হতে পারছি, আমি মানুষকে শেখানোর মতো যোগ্যতা হাসিল করতে পারছি। আচ্ছা, তাহলে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা একটু যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে একটা অকুপেশনের সিএসটা ডাউনলোড করতে হয়। এই যে যেমন ধরেন আপনারা একটু বলেন আপনার আমি কার সিএসটা ডাউনলোড করব করে দেখাবো। কম্পিউটার অপারেশন লেভেল 3। আচ্ছা দেখেন, তাহলে আমি কি করব, আমার নেটে আসবো বা আপনারা মোবাইল থেকেও পারবেন, জাস্ট NSDA আপনারা লিখবেন NSDA। অনেকেই কিন্তু এগুলা পারে না, হ্যাঁ, আপনি জাস্ট ব্রাউজারে এসে NSDA লিখে সার্চ করবেন। আমি বলে রাখি দুইটা পদ্ধতিতে আপনাকে আমি এই যে সিএস ডাউনলোড করা দেখাবো। প্রথমটা হচ্ছে যে আপনি NSDA লেখার পর দেখেন লেখা আছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। এই প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে আপনি ঢুকবেন, ঢুকে সোজা নিচে চলে যাবেন, নিচে যাইতে থাকবেন। আচ্ছা এটা চেঞ্জ করে দিয়েছে মেবি। আচ্ছা দেখেন আমাদের সম্পর্ক শুদ্ধাচার বার্ষিক তথ্য দিই। আচ্ছা আমাদের সকল বিষয় এই দেখেন এখানে লেখা আছে প্রশিক্ষণ সামগ্রী। এই প্রশিক্ষণ সামগ্রীর ভিতরে লেখা আছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, আপনাকে বেশি কিছু চিন্তা করতে হবে না, জাস্ট ডকুমেন্ট টাইপে এসে আপনি সিএস সিলেক্ট করবেন, এই অকুপেশনে এসে আপনি কম্পিউটার অপারেশন লিখে দিবেন। দেখেন কম্পিউটার অপারেশন এটা লিখবেন, লিখার পর জাস্ট আপনি সার্চ বক্সে ক্লিক করবেন। দেখেন কম্পিউটার অপারেশনের উপর বর্তমানে লেভেল 2 এবং লেভেল 3 আছে। সো আপনার যেই সিএসটা ডাউনলোড করা দরকার আমি সেই সিএসটার এই ডাউনলোড বাটনে ক্লিক করব, জাস্ট ডাউনলোড হয়ে যাবে। এখন আপনারা বলেন যে আমি কোনটা ডাউনলোড করব, লেভেল 3 নাকি লেভেল 2? লেভেল 3 স্যার। আচ্ছা লেভেল স্যার 3 করেন স্যার। আচ্ছা স্যার আমি লেভেল 3 ডাউনলোড করে ফেলছি, সো এটা ডাউনলোড হয়ে গেছে। এটা গেল একটা, এই যে দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে একটা মেথড। সেকেন্ড মেথড হচ্ছে যে আমি জাস্ট এখানে এসে NSDA এটা লিখে সার্চ করব, করে 2 নম্বরে যে আমাদের লিংকটা রয়েছে skillportal.gov.bt
আমরা এই লিঙ্কে গিয়ে ক্লিক করে আমরা কিন্তু চাইলে আমাদের সিএসটা ডাউনলোড করতে পারি। সো সেটা কিভাবে দেখেন, আমি এই লিঙ্কে আসার পর সুন্দর মতো আমি এখানে চলে আসব, এসে আমি দেখবো এখানে ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালস, অর্থাৎ কি কি ম্যাটেরিয়ালস লাগতে পারে সেটা আমি এখানে পাবো। এই জন্য এখানে ভিউ চেকলিস্টে ক্লিক করব, দেখেন অলরেডি আমার কাছে সেই আগের জায়গাটাই চলে আসছে। সো আমরা দুইটা পদ্ধতিতে কিভাবে সিএস ডাউনলোড করতে হয় সেটা আমরা শিখে গেছি। তো এখন আপনাদের কাছে জানতে চাই যে আপনারা এখানে সবাই আপনাদের নির্দিষ্ট যে স্কিল পার্ট আপনারা করেছেন ওইটার সিএসটা আপনারা কালেক্ট করে হোক আর এখান থেকে ডাউনলোড করে হোক আপনারা সংগ্রহ করতে পারবেন কিনা একটু জানাবেন। জি 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 ইনশাল্লাহ। আপনাদের স্কিল পার্টের জি স্যার পারবো। আমি কিন্তু সিভিটি এন্ড এ এই স্কিলের কথা বলি নাই, আমি বলেছি আপনি যেই স্কিলের উপর ট্রেনার হতে চান, যেমন কেউ চায় ডিজিটালের উপর ট্রেনার হতে, কেউ চায় গ্রাফিক্সের উপর ট্রেনার হতে, কেউ চায় কম্পিউটারের অপারেশনের উপর ট্রেনার হতে, আপনি যেটার উপর স্কিল পার্ট করেছেন আপনি জাস্ট ওইটার সিএসটা ডাউনলোড করবেন। সিএসটা ডাউনলোড করে নেক্সট ক্লাস পর্যন্ত আপনি এটাকে প্রিন্ট করে ফেলবেন। জি ম্যাম, জবেদা ম্যাম কি বলেছি, আপনারা আপনাদের এই স্কিল পার্টের সিএসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে প্রিন্ট করে ফেলবেন। ইনশাআল্লাহ পারা যাবে, সবাই একটু রেসপন্স করেন। জি জি ইনশাআল্লাহ। আচ্ছা চমৎকার, লুৎফুর রহমান স্যার ভালো গেছে, সাউন্ড নাই আমার। আচ্ছা আচ্ছা এইবার দেখেন, এবার আমি যে আমরা লেভেল 3টা ডাউনলোড করেছি ওই 3টাকে একটু আমরা পড়ি। হ্যাঁ, এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিলাম। ওকে, দেন আমি এটাকে সিএসটাকে আমি ওপেন করি। এখান থেকে ওপেন করব না, আমি ক্রোম ব্রাউজার থেকে ওপেন করি, ওপেন উইথ ক্রোম ব্রাউজার। আচ্ছা সিএসটা ডাউনলোড করলাম। এখন আপনাদের সামনে আমি কিছু কথা বলবো যে কথাগুলো আপনার জ্ঞানের পরিধিকে আরো বাড়াবে ইনশাআল্লাহ। দেখেন একটু চিন্তা করেন, আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর ইউনূস। হ্যাঁ, এই ডক্টর ইউনূস স্যারের কাছে কাছ থেকে অস্ট্রেলিয়া থেকে ডক্টর ইউনূসের কাছে অস্ট্রেলিয়া থেকে, এটা হচ্ছে অস্ট্রেলিয়া, হ্যাঁ একটু মনে রাখেন, এই অস্ট্রেলিয়া থেকে দুইজন ব্যক্তি আসছে, এই হচ্ছে একজন এই হচ্ছে আরেকজন, দুইজন ব্যক্তি, যে 2 নম্বর ব্যক্তি আর এই হচ্ছে 1 নম্বর ব্যক্তি। এরা এসে ডক্টর ইউনূসকে বলল যে স্যার কেমন আছেন। ডক্টর ইউনূস সাহেব বললো যে হ্যাঁ ভালো আছি। এবার এই দুইজন বলল যে আমাদের অস্ট্রেলিয়াতে ডিজিটাল মার্কেটার লাগবে। ডক্টর ইউনূসকে বলছে যে আমেরিকা থেকে এসে বা অস্ট্রেলিয়া থেকে এসে বলছে যে আমাদের দেশে ডিজিটাল মার্কেটার লাগবে। এবার ডক্টর ইউনূস আবার এদের দুইজনকে প্রশ্ন করছে যে ডিজিটাল মার্কেটার লাগবে, ডিজিটাল মার্কেটিং তো অনেক বড় একটা সেক্টর, তো সেই ক্ষেত্রে মানে কি কি জানা লাগবে, আপনারা আমাদের দেশ থেকে যে লোকগুলা নিবেন ওই লোকগুলার কি কি জানা লাগবে একটু লিখে দেন আমাকে। এবার কি করলো, এই দুইজন ব্যক্তি কি কি জানা লাগবে সেই বিষয়গুলো লিখে দিল। সে বলল যে ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানতে হবে, সে বলল পোস্টার ডিজাইন সম্পর্কে ধারণা থাকতে হবে, সে বলল কন্টেন্ট রাইটিং সম্পর্কে ধারণা থাকতে হবে, সে বলল ইউটিউব সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে। এই যে সবগুলো কথা বলে ডক্টর ইউনূসের কাছে একটা রিপোর্ট জমা দিল, ওই রিপোর্টটাকে বলা হয় সিএস। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পেরেছি। তার মানে আমরা এটা বলতে পারি সিএসটা হচ্ছে কি কি জানতে হবে, কতটুকু সক্ষমতা আমার থাকতে হবে তার একটা লিখিত রিপোর্ট, বলতে পারি না? জি স্যার বলতে পারি। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু সবাই কথা বলবেন। হ্যাঁ, জি জি কথা বললে আমাদের ক্লাসটা জয়ফুল হবে। হ্যাঁ প্লিজ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, কারণ আপনি বুঝতেছেন কিনা এটার উপর, কারণ আপনি আপনার বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার হয় আপনি নিজে 5-6টা ক্লাসের পর থেকে নিজেই পড়তে পারবেন। এখন প্রাথমিক বিষয়গুলো একটু লক্ষ্য করেন। তো এটা তো বুঝছেন আপনারা যে সিএসটা কি। সিএসটা হচ্ছে আমাদের শিক্ষার্থীর কি কি জানতে হবে তালিকা থাকে সিএস এর ভিতরে।
তাহলে এই সিএস কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এই সিএস এর ফুল ফর্ম হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন এখানে লেখা আছে কম্পিউটার অপারেশন। এই কম্পিউটার অপারেশন এটা হচ্ছে একটা অকুপেশন, যেমন বিউটিফিকেশন এটা একটা অকুপেশন, গ্রাফিক ডিজাইন এটা একটা অকুপেশন। এরপর দেখেন এখানে লেখা আছে লেভেল 3। তো লেভেল 3, এখন কথা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে 1 থেকে 6টা লেভেল আছে, 2, 3, 4, 5, 6টা লেভেল আছে। এখন এই 6টা লেভেল সম্পর্কে আপনাদেরকে স্বচ্ছ একটা ধারণা দিব, একটু বোঝার চেষ্টা করবেন, জাস্ট, আর কোনো কিছু করতে হবে না। লেভেল 1 মানে হচ্ছে একজন বস যা বলবে তাই করবে। লেভেল 2 এ মানে হচ্ছে একাধিক বস যা বলবে, যেভাবে বলবে তাই করবে। আর লেভেল 3 মানে হচ্ছে বসরা যা বলবে তাই করবে এবং নিজের মতো করে একটু স্বাধীনতা পাবে। আর লেভেল 4 মানে হচ্ছে সে সম্পূর্ণ স্বাধীনতা পাবে। লেভেল 5 মানে হচ্ছে যে সে স্বাধীনতা তো পাবেই, সে এই লেভেল 4 কে চাইলে সুপারভাইজ করতে পারবে। আর লেভেল 6 এর কথা আপনারা তো জানেন যে এটা ডিপ্লোমার সমান। এই যে ছোট্ট একটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে অনেক বড় পড়ালেখাকে সহজ করে উপস্থাপন করছি, এই জায়গায় আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন। স্যার বুঝতে পারছি। নাই, তাহলে লুৎফুর রহমান স্যার আমাকে বলবেন লেভেল 4 মানে কি? স্যার লেভেল 4 হচ্ছে আপনার যিনি আপনার যে কাজটা করবে সেই কাজটাকে সে নিজের মতো করে সুপারভাইজ করতে পারবে আর কি। লেভেল 3 কে সরি সে নিজের মতো করে কাজটা মডিফাই করতে পারবে। চমৎকার। এরপর জুবেদা ম্যাম আপনি একটু বলেন লেভেল 3 এর কাজটা কি? স্যার ম্যাম হয়তো জি ম্যাম বলেন লেভেল 3 মানে কি বা তার দায়িত্বটা কি? লেভেল 3 মানে হচ্ছে উনি লেভেল 1 এবং 2 থেকে আমরা যেরকম প্রাথমিক লেভেল থেকে হায়ার লেভেলে যাই ওই লেভেলে থাকা আর কি। আরেকটু সহজ করে বলেন, আমি যেভাবে বলেছিলাম। জি স্যার, মানে হচ্ছে লেভেল 4 তো লেভেল 1 2 3 কে সুপারভাইজ করবে এবং লেভেল 3 তে এসে আপনি নিজে কিছু শিখবেন এবং এর পাশাপাশি আপনি নিজের মডিফাই করার একটা ইয়ে থাকবে নিজের কাছে। চমৎকার, ক্লিয়ার হয়েছে। এরপর কাকুলি ম্যাম, আপনি চট্টগ্রাম থেকে জয়েন করেছেন, আপনি একটু বলেন লেভেল 2 এর কাজ কি? কাকুলি ম্যাম হচ্ছে যে থেকে ঢাকা থেকে জয়েন করেছে, আমি একটু বলেন যে লেভেল 2 এর কাজ কি? লেভেল 2 মূলত হচ্ছে যে একাধিক বস যা বলবে সে নিজে এটা করবে। চমৎকার, এরকম। আশা করি আপনারা যেহেতু বুঝতে পেরেছেন তাহলে এটা ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখেন লেখা আছে সেক্টর, আইসিটি সেক্টর। এখন আপনাদের ভিতর থেকে যে কোনো একজনের কাছে আমি জানতে চাইবো অকুপেশন এবং সেক্টরের মধ্যে পার্থক্য কি? কেউ কি বলতে পারবেন একটু কষ্ট করে? অনেকে তো ট্রেনাররা আছেন, অকুপেশন এবং সেক্টরের মধ্যে পার্থক্য কি? কি বুঝেন নিজের ভাষায়? অকুপেশন মানে হচ্ছে স্যার একটা পেশা, যে পেশায় হচ্ছে কাজ করা হয়। আর সেক্টর হচ্ছে যে সেক্টরে কাজ করা হয়। অকুপেশনটা যে সেক্টরে করা হয়। আচ্ছা, তাহলে দুই তিনটা সেক্টরের নাম বলার চেষ্টা করেন তো একটু। আমি কি বলতে পারবো? হ্যাঁ ম্যাম, কাকুলি ম্যাম বলেন। অকুপেশন বলতে আমরা বুঝি যেমন আমাদের সিএনসি, মেশিন অপারেশন, ক্যাড উইথ ক্যাম, এটা সাধারণত সেক্টর হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং। তো সেক্ষেত্রে সেক্টরটা লাইট ইঞ্জিনিয়ারিং হলেও এর ভেতরে অকুপেশন একাধিক থেকে থাকে, আমি এটাই বুঝি। চমৎকার। আচ্ছা, আমি একটু জানি, তাহলে আপনাদের সাথে অ্যাড করি। মানে হচ্ছে একটা সেক্টরে
অনেক অনেক অকুপেশন থাকতে পারে। একটা সেক্টরে অনেক অনেক অকুপেশন থাকতে পারে। অর্থাৎ সেক্টর এবং অকুপেশন এটা কিভাবে চিনবেন? সেক্টরটা আপনাকে একটা ব্রড অর্থ প্রদান করে, যেমন লাইট ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, যেমন তারপর ধরেন আইসিটি সেক্টর, এই হচ্ছে সেক্টর। আর অকুপেশন মানে হচ্ছে যে একটা পেশা। এবার দেখেন কম্পিউটার অপারেশনের আইসিটির, ডিজিটাল মার্কেটিং আইসিটির, গ্রাফিক ডিজাইন আইসিটির, তারপর আইটি সাপোর্ট সার্ভিস আইসিটির, মোটামুটি অনেক কিছুই কিন্তু আইসিটির। এবার আপনাদের কাছে কোশ্চেন, এই যে একটু আগে যে আমি লেভেলগুলো বুঝাইছি, বলেন ড্রাইভিং এ কেন লেভেল 1 2 নাই? ড্রাইভিং এ কেন লেভেল 1 2 নাই? একজন উত্তর দিবেন। কারণ 1 2 হচ্ছে বসের আন্ডারে মানে কাজ করতে হয় আর কি সম্পূর্ণভাবে। চমৎকার। যেমন ধরেন একজন ড্রাইভার যদি লেভেল 2 পাস করা যদি একজন ড্রাইভার রাস্তায় গাড়ি চালায়, এই ধরেন গাড়ি, সে যদি গাড়ি চালায় লেভেল 1 এর যদি হয়, সে মানুষ হোক যা হোক সবগুলোর উপরে দিয়ে চালাবে, তাই না? যদি বস যদি ব্রেক করতে না বলে, এরকম না? কারণ লেভেল 1 মানে তো বস যা করবে তা, লেভেল 2 মানে তো কিন্তু বস যা বলবে তা। এখন বস বলবে থামাও, থামাবে, বস বলবে চালাও, চালাবে। মানুষ মরক বাসুক, সে কি চিন্তা করবে? করবে না। আর এই জন্যই লেভেল 1 ড্রাইভিং এ লেভেল 1 নাই, লেভেল 2 নাই, এবং লেভেল 3 আছে। লেভেল 3 কেন আছে? সে বসের কথা শুনবে এবং সে নিজের মতো করে চেষ্টা করবে। বস যদি বলে যে মানুষের উপরে দিয়ে উঠায় দে, এ যদি দেখে না মানুষটা মরে যাবে, তাইলে এর কন্ট্রোলে যতটুকু সাধ্য আছে এ চেষ্টা করবে না মানুষটাকে না মারার, রাইট? জি জি। এবার চিন্তা করেন, আমি একজন ট্রেনার, আমি তো একজন ট্রেনার, আপনিও একজন ট্রেনার। এখন আপনাকে যদি আপনি যদি লেভেল 1 পাস করা ট্রেনার হন, তাহলে বিষয়টা কেমন হবে? আপনারে কেউ একজন বলবে যে স্যার, এখান থেকে কেউ একজন বলবে যে স্যার আপনি বোর্ডে লেখেন সরে অফ, এই দিক থেকে একজন বলবে স্যার আপনি বোর্ডে লেখেন কলম। লেভেল 1 হলে। 2 হলে কি হবে? আপনাকে একাধিক জায়গা থেকে বলবে যে আপনি এটা করেন, এটা আঁকেন, সেটা আঁকেন, এটা। আর লেভেল 3 যদি হন, তবুও কিন্তু আপনি ফুললি স্বাধীনতা পাবেন না। আপনাকে কেউ না কেউ আপনাকে বলবে যে স্যার এটা এমনি করেন, এটা এভাবে করেন, এটা এভাবে করেন, এটা এভাবে করেন। শুধুমাত্র আপনি লেভেল 4 পাস করলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি ট্রেনিং করতে পারবেন, অর্থাৎ তখন আর আপনাকে কেউ কিছু বলতে পারবে না। কিন্তু বলার অধিকার রাখে লেভেল 5, কারণ লেভেল 5 তো সুপারভাইজার, তাই না? সে সুপারভাইজ করতে আসবে, দেখতে আসবে, তখন আপনাকে একটু চুপ রাখতে হবে, এটা ভদ্রতা। তো তাহলে এইবার একটু বলেন সিবিটি এন্ড এ, সিবিটি এ এইটা কি বলেন তো? সিবিটি এ এটা কি বলেন তো? এটা কি অকুপেশন নাকি সেক্টর? এটা একটা সেক্টর। আরো কয়েকজন বলেন প্লিজ। সেক্টর স্যার। সেক্টর। আর কেউ আছেন? দ্বিমত কারোর আছে? আপনারা সেক্টর এবং অকুপেশনের মধ্যে জট লাগাই ফেলছেন। এই সিবিটি এন্ড এ এটা একটা অকুপেশন। এটা কি মনে রাখবেন? এটা একটা অকুপেশন। অর্থাৎ সিবিটি এন্ড এ এটা একটু বুঝে বুঝে ফুল ফর্মটা বোঝার চেষ্টা করেন। কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট। অর্থাৎ আপনি এটা পাস করলে আপনি ট্রেনার হবেন, আপনি অ্যাসেসর হবেন। তাহলে ট্রেনার অ্যাসেসর এটা কি অকুপেশন না? রিফ্লেক্ট করেন তো প্লিজ, অকুপেশন কি না? জি জি। কিন্তু তাহলে এই ট্রেনার এবং অ্যাসেসর, এরা তো ট্রেনার এবং অ্যাসেসর, এদের সেক্টরটা কি বলেন তো? এদের সেক্টর কি কি বলেন তো? টিবিএট সেক্টর। গুড। আসলে একটু বলেন তো, মানে আপনাদের কাছে আপনারা কিছু শিখতে পারতেছেন বলে, মানে জব কাটতেছে? জি স্যার, শিখতে পারতেছে। কাটতেছে, হ্যাঁ। জি বলেন। জি জি। লুৎফুর রহমান স্যার, আপনার কথা আসতেছে না।
আচ্ছা, স্যার বোঝা যায় না কথা? এখন বোঝা যাচ্ছে, বলেন। স্যার বলছি বুঝতে পারছি আর কি। আচ্ছা, মানে চমৎকার। ক্লিয়ার হচ্ছে আর কি বিষয়গুলো। এবার 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 একটু কি বুঝতে পারছেন যে ট্রেইনার একজন ট্রেইনার যদি লেভেল 3 পাস করা ট্রেইনার হয়, তাহলে কি মানে প্রবলেম আছে কি নাই? আছে না? আছে। যদি একজন অ্যাসেসর লেভেল 3 পাস করা হয়, সে একটু তার পাওয়ার খাটায় অ্যাসেসমেন্ট নিতে যাবে, এমন সময়ে একজন এসে বলবে যে অ্যাসেসমেন্ট বন্ধ করে দেন, তো বিষয়টা খারাপ দেখা যাবে না? এই জন্য এই ডিজিটাল মার্কেটিং এর যেমন লেভেল 1 টু 9, ড্রাইভিং এর যেমন লেভেল 1 টু 9, ট্রেইনারের এবং অ্যাসেসরের সেরকম 1 টু 3 নাই। বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। আবার একটু ক্লিয়ার করি, ডিজিটাল মার্কেটিং এর লেভেল 1 টু 9 কেন নাই? ওই যে সে আবার কিসের ডিজিটাল মার্কেটার, সে যে মাউসই ধরতে পারে না। আর ড্রাইভিং এর লেভেল 1 টু 9 কেন? ওই মানুষের উপরে দিয়ে চালায় দিবে বসের কথা ছাড়া। ঠিক তেমনি ভাবে একজন ট্রেইনার হতে হলে লেভেল 1 টু 3 এগুলার কোনো ট্রেইনারই হয় না। ট্রেইনার হইতে হলে অবশ্যই তাকে স্বাধীন হইতে হবে। এই জন্য ট্রেইনারের পাঠ শুরু হয়েছে কবে থেকে বলেন তো? লেভেল কত থেকে ট্রেইনার শুরু হয়েছে? ক্লিয়ার করেন আপনারা। 4 থেকে। 4 থেকে। চমৎকার চমৎকার চমৎকার, আপনারা বুঝতে পারতেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, এই জন্য একটু কথা বলবেন। তাহলে এইটা আমরা বুঝতে পারছি যে কম্পিউটার একটা অকুপেশন, সিবিটি এন্ড এ একটা অকুপেশন। ক্লিয়ার? তাহলে আমরা আজকে যেটা শিখবো, কি শিখবো একটু দেখাচ্ছি। আমরা আজকে দেখব কিভাবে একটা সিএস করতে হয়। আপনি জানেন বাংলাদেশের লেভেল 4 পাস করা না করা যে ট্রেনাররা আছে, ওনারা নিজেরা খুব হতাশ। মানে নিজেরা স্টুডেন্টদেরকে পরীক্ষা বসাবে, মানে আরেকজনের কাছ থেকে সাজেশন চাইতে চাইতে, টুলস কালেক্ট করতে করতে হয়রান। বিষয়টা কি ক্লিয়ার কিনা একটু ট্রেনারে একটু বলেন তো, আপনাদের কিন্তু এরকম হয় কিনা বলেন? জি স্যার। এরকম হয়। কিন্তু আপনি যদি সিবিটি এন্ড লেভেল 4 পাস করা হন, আপনার কাছে ট্রেনার এই যে এই টুলস মুলস এর ভ্যালু নেই। বুঝতে পারছেন? তখন আপনি নিজেই টুলস, আপনি বুঝতে পারবেন কোথা থেকে কোশ্চেন ধরে। এই জন্য আপনাদেরকে আবারও স্বাগত যে আপনারা ভালো একটা জায়গায় আসছেন। এবার একটু বুঝেন, একটু আপনাদের সবারই তো সিএস আছে। এখন আপনারা বলবেন যে স্যার আমি তো কম্পিউটার অপারেশনের, জুবিতা ম্যাম বলবে যে স্যার আমি তো বিউটিফিকেশন, তো আপনি কেমনে এতগুলো পড়াবেন আমাদেরকে? একটা কোশ্চেন থাকে না ম্যাম? কাকলি ম্যাম বলেন তো। হ্যাঁ, কোশ্চেন তো থেকে যায় একটা। থেকে যায় যে কিরে ভাই, এই স্যার তো ডিজিটালের উপর করছে, কিন্তু স্যার এসে আমাদের কেমনে সুইমিং মিশনের উপর শিখাবে? তারপরে এই যে লতিফ স্যার বলবে হ্যাঁ যে আমারে আবার সে কি শিখাবে? সে হয়েছে কারণ এটা ডিজিটালের। কমন সবার জন্য একই। জি জি। আচ্ছা, তাহলে এবার একটু আমি ক্লিয়ার করি। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আপনি যদি সিএস করতে পারেন, আপনি যেই অকুপেশনের হন না কেন আপনার ট্রেনার লাগবে না। আপনি সিএস করতে পারলে ট্রেনার লাগবে না। বলেন তো সিএসটা কি? সিএসটা হচ্ছে এমন একটা লিখিত দলিল বা লিখিত জায়গা যেখানে লেখা থাকে একজন কর্মীর কি কি জানতে হবে। এবার দেখেন আমরা সিএসটা একটু পড়ি, কম্পিউটার অপারেশনের সিএসটা একটু করব। সিএস এ ঢুকলাম, দেখেন এই যে এখানে দেখেন লেখা আছে লেভেল 1। এটা একটু বুঝতে হবে আমাদের। হ্যাঁ, দেখেন কি লেখছে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ফর ন্যাশনাল স্কিল সার্টিফিকেট লেভেল 3 ইন কি সেক্টর? কম্পিউটার ইন আইসিটি সেক্টর। এবার দেখেন এখানে লেখা আছে লেভেল ডিসক্রিপটরস অফ বিএনকিউএফ। এই বিএনকিউএফ এর ফুল ফর্ম কি কেউ জানেন? জি, বাংলাদেশ বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এবার এই ফ্রেমওয়ার্কটা আসলে কি এটা একটু বুঝাই। এই যে আমাদের দেশে এসএসসি পাস, এসএসসি এটা পাস করব কয় ক্লাসের পর? 10 ক্লাসের পর। 10 ক্লাসের পর এই এসএসসি পাস করলে তার একটা মান হবে সে এসএসসি পাস। 12 ক্লাস পর সে হবে এইচএসসি পাস। হ্যাঁ, এই যে এসএসসি এবং এইচএসসি এই দুইটাকে আলাদা আলাদা মান দিছে, এই মানটা দিছে কে বলেন তো?
শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় অথবা একটা যে কোনো একটা সংবিধান, যে কোনো একটা আইন, তাই না? একটা আইন। তো এইটা, এই আইনটা কি হচ্ছে, ওই আইনটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, মনে থাকবে? সে আইনটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। এই যে এইটা হচ্ছে সে একটা ফ্রেমওয়ার্ক। এই যে BNQF, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। অর্থাৎ ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, মানে একজন ব্যক্তি লেভেল 1 হইলে যে বসের কথাই শুনবে, লেভেল 2 হইলেও বসদের কথা শুনবে, 3 হইলে সে একটু কাজ নিজের মতো করে করতে পারবে, 4 হইলে সে একবারে নিজের মতো করে সব করবে, 5 হইলে সে আরেকজনকে সুপারভাইজ করতে পারবে। এই যে এই কাজগুলা বন্টন করছে যে সে হচ্ছে ফ্রেমওয়ার্ক, মনে থাকবে এবার? জি স্যার, মন থাকবে। শুনেন, আপনাদেরকে বারবার এভাবে কেন জিজ্ঞেস করতেছি, আপনারা সিএস বা সিভিএল করতে গেলে আউলায় যাবেন। এই জন্য আমি সব বিষয়গুলো ক্লিয়ার করি, প্রত্যেকটা ব্যাচে এই বিষয়গুলো ক্লিয়ার করি, পরে স্টুডেন্ট এমনি পারে। তো এবার একটু খেয়াল করেন, এখানে যে লেখছে, স্যার একটু আবার করেন। আচ্ছা, মানে এই যে লেভেল 1 মানে সে বসের কাজ করবে, স্যার আপনার কথা আসতেছে না। সরি আমার নির্বাচনী ফোন আসতেছে, বুঝছেন? ফোন দিয়ে শুধু বলে আসসালামু আলাইকুম, আমি এই আমারে ভোট দিবেন, সেটা খুব খারাপ লাগতেছে এখন। আচ্ছা দেখেন কি বলছিলাম, এই যে লেভেল 1 পাস করলে সে হবে, সে বস যা বলবে তাই করবে। লেভেল 2 মানে বসরা যা বলবে তা করবে। লেভেল 3 মানে সে স্বাধীনভাবে, হালকা হালকা স্বাধীনভাবে কাজ করতে পারে, তবে বসকে মানবে। লেভেল 4 মানে সে ফুললি স্বাধীনভাবে কাজ করবে। লেভেল 5 মানে সে সুপারভাইজ করতে পারবে আরেকজনকে। তো এই যে লেভেল 1 মানেই যে সে এইটা, লেভেল 2 মানেই যে সে সেই এইটা, এটা ভাগ করছে কে? উত্তর হচ্ছে ফ্রেমওয়ার্ক। উত্তর হচ্ছে কি? ফ্রেমওয়ার্ক। জুবেদা ম্যাম এবার কি বুঝছেন? ম্যাম আবার কি রিপিট করব নাকি? স্যার বুঝছে। আচ্ছা, এবার দেখেন এখানে যে লেখা আছে BNQF, একটু কোশ্চেন থাকে না, দেখেন তো, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এই বাংলাদেশ দ্বারা যেটা বোঝায়, এই ন্যাশনাল ধারাও তো সেটা বুঝায় কিনা? সবাই একটু বলেন। একই তো, জাতীয়তা নাকি? জাতীয়তা, বাংলাদেশি জি স্যার, জাতীয়তা জাতীয়। বাংলাদেশী, নাকি? বিষয়টা এরকম না লুৎফর স্যার? জি স্যার। কিন্তু বিষয়টা হয়েছে কি, এই আমরা তো প্রথমে বাংলাদেশ প্রথমে চেষ্টা করছিল BQF, সরি বাংলাদেশ চেষ্টা করছিল BQF, মানে বাংলাদেশ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। আসলে এটাই হওয়া উচিত ছিল না? এটাই হওয়া উচিত ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই নামটা অন্য একটা দেশ নিয়ে ফেলছে। মানে এই ব্রাজিল হইতে পারে, মানে যে কোনো একটা বি দিয়ে নাম যে দেশের, সেই দেশ কি করছে, সে এই BQF এটা পূর্বেই নিয়ে ফেলছে, আগেই নিয়ে ফেলছে। এই জন্য বাংলাদেশের যারা আইন প্রণয়ন করছে তারা কি করছে, এই এই বি এবং এন দুইটা একসাথে লাগাই দিছে, তখন BNQF হয়ে গেছে। সবাই কি এই বিষয়টা নিয়ে, মানে আর কারো কোনো সমস্যা থাকবে ইনশাল্লাহ, নাকি থাকবে না? না স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে একটু আগে যে আপনাদেরকে বলছিলাম লেভেল 1 এর কাজ কি, 2 এর কাজ কি, দেখেন এই জায়গায় সুন্দর করে বড় বড় ইংলিশে লেখা আছে, দেখছেন? আমি কিন্তু ইংরেজি খুব ভয় পাই। আচ্ছা দেখেন, এই যে লেভেল 1 মানে হচ্ছে বেসিক স্কিল ওয়ার্কার, বেসিক স্কিল ওয়ার্কার। লেভেল 2 মানে হচ্ছে সেমি স্কিল ওয়ার্কার। হ্যাঁ, যাদের কঠিন মনে হয় তারা জাস্ট এখান থেকে একটু সহজে বুঝবেন যে তারা আসলে কি করে। দেখেন এই যে লেভেল 1 এর ডিরেক্ট সুপারভিশনে কাজ করে, লেখা আছে এখানে, দেখেন ডিরেক্ট সুপারভিশন, অর্থাৎ সুপারভিশন মানে হচ্ছে যা হইব তা। আর লেভেল 2 মানে হচ্ছে দেখেন আন্ডার
মানে ইনডিরেক্ট সুপারভাইজনের কাজ করে, সুপারভিশনের কাজ করে। আর লেভেল 3 মানে হচ্ছে কি স্কিলড ওয়ার্কার। আর এই লেভেল 3 তে কি হয় দেখেন, সে কাজ করে সুপারভিশনে, অর্থাৎ উপর থেকে যে কোনো একজন সুপারভাইজ করে সে কাজ করে, তবে সে হালকা এই একটু স্বাধীনতা পায়, এই কথাটা এখানে লেখা আছে। লেভেল 4 মানে হচ্ছে হাইলি স্কিলড ওয়ার্কার। সে কি করবে দেখেন, সে নমিনাল, অর্থাৎ সে আরেকজনের সুপারভাইজারের নমিনাল হবে, সে কাজ করবে স্পেসিফিক কনসেপ্ট বা কনটেক্সটে কাজ করবে, তবে সে স্বাধীনতা পাবে। লেভেল 5 মানে হচ্ছে সুপারভাইজার, আর লেভেল 6 মানে হচ্ছে ম্যানেজার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখন বলেন আপনাদের কাছে কি একটু সহজ হয়েছে না? সবাই তো সিএস পড়ছিলেন, কেউ কি কখনো এইভাবে বুঝে বুঝে পড়ছিলেন? না স্যার, এখন অনেক সহজ লাগতেছে। এখন খুব clear হয়ে গেল স্যার। আগে আমরা যখন লেভেল করি তখন উল্টানো হয় না। আচ্ছা, মানে লেভেল এটা কিন্তু আপনাদের লেভেল 3 এর সিএস পড়াচ্ছি, আমি কিন্তু লেভেল 4 পড়াচ্ছি না। এই দেখেন কম্পিউটার অপারেশন লেভেল 3 পড়াচ্ছি। জুবেদা ম্যাম আপনার কথাটা ঠিক কেটে আসছে। তাহলে এতটুকু তো আপনারা বুঝতে পারছেন তাই না? আপনাদের কি অনুভূতি কেমন? ভালো লাগতেছে ক্লাস? জি জি, আমি একটু সময় বেশি নিচ্ছি, হ্যাঁ প্লিজ জি স্যার, ভালো লাগছে। সময় বেশি নিচ্ছি, আপনারা কেউ মাইন্ড করবেন না, প্লিজ মাইন্ড করবেন না, কারণ আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হলে পড়ালেখা এমনি আপনারা করবেন। আমি কেন পড়ালেখা করব? পড়ালেখা কি টিচার করাবে না আপনারা করবেন? আমি জাস্ট একটু সহজ করে দিব, আমার কাজ হচ্ছে আমি সহজ করে দিব, এই হচ্ছে বিষয়, করবেন আপনারা। আচ্ছা, এরপর দেখেন এখানে কপিরাইট টাইপ লেখা আছে, এগুলো আমার এখন পড়তে হবে না, এগুলো আপনারা লেভেল 5 টাইপে গেলে তখন আপনারা একটু করবেন আর কি, এখন না। সব পড়া যদি এখন করে ফেলেন তাহলে আবার লেভেল 5 করবেন না আপনি 10 এর পার্ট, তখন তো আবার থাকবে না। এই ইন্ট্রোডাকশন লেভেল 5 টাইপে পড়বেন। আচ্ছা, এবার আমরা এগুলো পড়ছি। এইখানে আমাদের কিছু অ্যাব্রিভিয়েশনস আছে, আপনাকে এই অ্যাব্রিভিয়েশন গুলা আস্তে আস্তে পড়ে ফেলতে হবে। এই অ্যাব্রিভিয়েশন আপনাদের যাদের স্কিল পার্টে যে অ্যাব্রিভিয়েশন গুলো আছে এই অ্যাব্রিভিয়েশন গুলা পড়ে ফেলবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, এরপর আমরা এখানে আসি টেবিল অফ কন্টেন্ট, এটাও আমাদের দেখতে হচ্ছে না, চলে যাই আমরা আরো নিচে। এই যে এখানে চলে আসি, দেখেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ফর ন্যাশনাল স্কিল সার্টিফিকেট ইন 3 কম্পিউটার অপারেশন আইসিটি সেক্টর। এইখানে কোনো কিছু বুঝতে গিয়ে অসুবিধা হচ্ছে? এই গোল দাগ দিলাম, এখানে তো স্ক্রিন দেখা যাচ্ছে বাট আপনার নেট সমস্যা। এখন আসছে স্যার। আচ্ছা, আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা, আপনার কথাও কিন্তু আবার চলে গেল, কথা কেটে কেটে আসে। আচ্ছা, এখন খেয়াল করেন, বলেন তো আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, এই লেভেল 3 এর মর্ম আপনারা বুঝে গেছেন, এই সেক্টর নিয়ে আপনাদের বোঝা শেষ, আপনারা সবাই জানতেন যে সিবিটি অ্যান্ড এটা আপনারা সিবিটি অ্যান্ড এটা সম্পর্কে জানতেন যে এটা একটা সেক্টর, কিন্তু আজকে ক্লাসে এসে জানছেন এটা একটা অকুপেশন, তাই না? এবার দেখেন আমাদের প্রত্যেকের সিএস এর ভিতরে কিন্তু এই যে প্রথম পেজে এসে দেখবেন এখানে আমাদের সিএস এর টোটাল কয়টা ইউনিট, সিএস এর কয়টা টোটাল ইউনিট আছে সবার কিন্তু লেখা আছে। দেখেন কম্পিউটার অপারেশন লেভেল 3 তে কয়টা ইউনিট আছে, দেখেন টোটাল 8টা ইউনিট আছে, তার মানে 8টা অধ্যায় আছে। এই 8টা অধ্যায়কে সাধারণত 3টা ধাপে বা 3টা ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে জেনেরিক ইউনিট অফ কম্পিটেন্সি, আর দ্বিতীয়টা হচ্ছে সেক্টর স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি, তৃতীয়টা হচ্ছে অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি। এইখানে কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা? না স্যার, বুঝতে পারছি। সবাইকে এরকম দেখছিলেন? জি স্যার। আচ্ছা, তবে একটা বিষয় বলে রাখি, কম্পিউটার ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 আমি গত শনিবারে আমি ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 তে কম্পিটেন্ট হয়েছি। ওখানে এই 3টা ছিল না, ওখানে ছিল জাস্ট 2টা, একটা ছিল জেনেরিক আর একটা হচ্ছে অকুপেশন। আচ্ছা, এইবার একটু সহজে বুঝাই যে এই যে আমরা তিনটা ভাগ দেখতে পাচ্ছি। প্রথম ভাগটা হচ্ছে জেনেরিক ইউনিট অফ কম্পিটেন্সি, দ্বিতীয় ভাগ হচ্ছে সেক্টর স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি, তৃতীয় ভাগ হচ্ছে অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি। একটু সহজে মনে রাখবেন, জেনেরিক ইউনিট অফ কম্পিটেন্সি এটা সবার জন্য, সব অকুপেশনের জন্য। বলেন তো কি বলছি? জেনেরিক ইউনিট অফ কম্পিটেন্সি সবার জন্য,
অর্থাৎ যে গ্রাফিক ডিজাইন শিখবে তারও এটা পড়তে হবে, সে কম্পিউটার শিখবে তারও এটা শিখতে হবে, আইটি সাপোর্ট সার্ভিস শিখবে তারও এটা শিখতে হবে। ক্লিয়ার? জি স্যার। এই যে অর্থাৎ কি শিখতে হবে, ক্যারি আউট কমিউনিকেট উইথ ক্লায়েন্টস, অর্থাৎ ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয় এটা সবার জানতে হবে। 2 নম্বরে লেখা আছে দেখেন সেক্টর, আপনারা যেহেতু সেক্টর বুঝেন তার মানে এই যে সেক্টর, এই যে 2টা অধ্যায় আছে বা যে 2টা ইউনিট আছে, এই 2টা ইউনিট শুধুমাত্র এই নির্দিষ্ট আইসিটি সেক্টর যাদের, তারা এটার উপর পড়বে। যেমন ধরেন এটা কি আইসিটি সেক্টর না? তো আইসিটি সেক্টরের কারা আছে? গ্রাফিক ডিজাইনাররাও আইসিটি সেক্টর, কম্পিউটার অপারেশন আইসিটি সেক্টর, ডিজিটাল মার্কেটিং আইসিটি সেক্টর। তো ওনারা শুধুমাত্র এটা পড়বে, ওই কেয়ার গিভিং এর ওনারা কিন্তু এটা পড়বে না। ঠিক আছে? কেয়ার গিভিং এর সিএস আবার ঢুকে দেখেন তার কাছে আবার এগুলো নাই, তার কাছে এই যে কিভাবে আইসিটি মানতে হয় এগুলো বুঝতে হয় না। জুবেদা ম্যাম আপনার ওখান থেকে কথা একদমই আসে না, আপনি মিউট করে রাখলে ভালো হয়। রেকর্ডটা দেখে নেবেন, অসুবিধা নাই, রেকর্ড দিবে আপনাদেরকে। সো এইখানে কি বুঝছেন যে সেক্টর স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সিটা মানে নির্দিষ্ট সেক্টরের জন্য আলাদা আলাদা হয়। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর অকুপেশনটা হচ্ছে আসলে আপনি পেশা হিসেবে কি কি কাজ আপনার জানা লাগবে সেটা হচ্ছে অকুপেশন। অর্থাৎ এই যে পার্সোনাল কম্পিউটার অপারেট করতে জানতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসর ব্যবহার করতে জানতে হবে, তারপর দেখেন স্প্রেডশিট জানতে হবে, প্রেজেন্টেশন সফটওয়্যার জানতে হবে, এবং এই যে রিসোর্স ম্যানেজ করা জানতে হবে। এগুলো হচ্ছে কম্পিউটার অপারেশনের যে অকুপেশন এক্সপার্ট, তার এগুলো জানতেই হবে, হচ্ছে বিষয়। এখন আপনাদের ভিতর থেকে কারো সিএস যদি মন চায় যে আপনি এভাবে পড়ে পড়ে বুঝবেন না, আপনার সিএস দেখে পড়ালে আপনি খুশি হবেন, এরকম কেউ যদি থাকেন তাহলে বলতে পারেন। না স্যার, লাগবে না স্যার। কম্পিউটার দিয়ে পড়াই, কম্পিউটার সবাই বুঝেন। এবার দেখেন আমি চলে আসছি, এখানে আমাদের ইউনিট আছে কয়টা টোটাল? 8টা। 8টা। সবাই সবার মতো দেখবেন, অনেকের হয়তো 10টা থাকবে, অনেকের 5টা থাকবে, অনেকের 6টা থাকবে, 3টা থাকবে, এরকম সমস্যা নেই, এগুলো ভ্যারি করে। সো এই যে ইউনিট গুলোর ভিতরে কি থাকে একটু দেখেন, যে এই যে এখানে 8টা ইউনিট, এইখানে দেখেন একটু বেশি করে দেখেন কি লিখছে, জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সি। এই জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সির একটা কোড আছে। এই কোডটা হচ্ছে যেন এই টাইটেলটাকে তারা একটা নির্দিষ্ট আলাদা নামে চিনতে পারে, এই জন্য এই কোডটা ব্যবহার করছে। আর এইখানে দেখেন লেখা আছে ইউনিট অফ কম্পিটেন্সি, অর্থাৎ আপনার এই ইউনিট অফ কম্পিটেন্সির টাইটেলটা কি। ঠিক আছে, টাইটেলটা কি। তারপর এই ইউনিটে আপনি কি কি শিখবেন, এই কি কি এলিমেন্ট সম্পর্কে জানবেন, সেই এলিমেন্ট গুলো এখানে উল্লেখ করা আছে। তাহলে কি বোঝা গেল যে এই টাইটেলে, এই ইউনিটে জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সির আবার এলিমেন্ট কয়টা? 3টা। অর্থাৎ একটা ইউনিটের এলিমেন্ট 3টা। এটা কতক্ষণ সময়ে পড়তে হবে? 20 ঘন্টা সময় নিয়ে পড়তে হবে, এটা এনএসডি থেকে বলে দেওয়া হয়েছে। তাহলে এবার আমি এটা বন্ধ করে দিব, আপনাদের কাছে জিজ্ঞেস করব, বলেন তো এলিমেন্ট অফ ইউনিট এটা দ্বারা কি বোঝায়? স্যার একটাই এলিমেন্টস কতটা কাজে পারফর্ম করতে হবে আর কি। আচ্ছা, একটা ইউনিটের ভিতরে আমাকে কোন কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে হবে সেটা লেখা থাকে এলিমেন্ট অফ কম্পিটেন্সি। জি, আপনাদের কথা না কেন জানি খুব স্লো আসে, সবাই একটু হাই নেটওয়ার্কে থাকার চেষ্টা করেন। হ্যাঁ, ভালো একটা কোর্সে আসছেন যেহেতু, তাহলে আমরা এটা বুঝতে পারছি। এবার দেখেন সেক্টর স্পেসিফিকেও কিন্তু আবার এরকম আছে, অর্থাৎ সেক্টর স্পেসিফিকে আমাদের ইউনিট হচ্ছে দুইটার আলাদা আলাদা ইউনিট কোড আছে, আলাদা আলাদা ইউনিট টাইটেলের নাম আছে, এবং কোন ইউনিটের আন্ডারে কয়টা এলিমেন্ট, এই যে এটার 4টা এলিমেন্ট, এটারও 4টা এলিমেন্ট, কত ঘন্টা পড়তে হবে সেটা এখানে বর্ণনা করা থাকে। এগুলো বুঝতে কি কারো অসুবিধা আছে? না স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা পরে চলে আসি। এই যেহেতু আপনি উপরেরটা বুঝছেন, এই অকুপেশনটাও বুঝে গেছেন, এবার আমরা ডিরেক্ট আমাদের একটা অকুপেশনের একটা সিএস এ চলে যাই, মানে সিএসটা পড়া শিখেন আজকে। হ্যাঁ, দেখেন আমরা চলে আসছি, যে কোনো একটা ইউনিট খুঁজে বের করব, পরেরটা খুঁজে বের করি। এই দেখেন আমরা চলে আসছি অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি, এটা কিন্তু সবার আছে। তো এখান থেকে দেখেন
এই যে আমার সিএস, আমার টোটাল কয়টা ইউনিট পড়তে হবে অকুপেশনের উপর, ধরেন 5টা না? এই 5টার প্রথমটাতে আমি কি কি পড়বো সেই বিষয়গুলো উল্লেখ থাকে। দেখেন কি কি, দেখেন এখানে টোটাল 9টা কম্পোনেন্ট পাবেন। একটা সিএস এর একটা ইউনিটে 9 ধাপে সিএসটা বর্ণনা করা হয়, একটা ইউনিট বর্ণনা করা হয়। কয় ধাপে? 9 ধাপে। 9টা ধাপ। তার মানে 9টা এলিমেন্ট। একটা সিএস এর একটা ইউনিটের কয়টা এলিমেন্ট? 9টা এলিমেন্ট। একটু মিলিয়ে নেন, বলে দেই। ইউনিট কোড এন্ড টাইটেল একটা ইউনিট, ইউনিট ডিসক্রিপ্টর 2টা ইউনিট, নমিনাল আওয়ার 3টা কম্পোনেন্ট। তারপর দেখেন এলিমেন্ট অফ কম্পিটেন্সি কয়টা হলো? 4টা হয়ে গেছে কিন্তু। তারপর দেখেন পারফরম্যান্স ক্রাইটেরিয়া 5টা। তারপর দেখেন লেখা আছে রেঞ্জ অফ ভেরিয়েবল 6টা। তারপর লেখা আছে দেখেন এভিডেন্স গাইড 7টা। তারপর লেখা আছে দেখছেন অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট 8টা, তাই না? 8টা পেলাম। আরো কিছু অপশন আছে, টোটাল 9টা হওয়ার কথা। এটা একটা মনে হয়, আচ্ছা ওইটা আমরা পরে দেখবো। হ্যাঁ, টোটালি একটু মনে রাখবেন 9টা আমি আপনাদেরকে মিলিয়ে দিব, কিন্তু এখন আপাতত থাকেন। আচ্ছা, আবার একটু গুনি। 1 2 3 4 5টা রেঞ্জ অফ ভেরিয়েবল 6টা, এই এভিডেন্স গাইড 7টা। আর এইখানে দেখবেন লেখা আছে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, এটা একটা ধরবেন। 8টা 9টা এইগুলো হয়ে গেছে। হ্যাঁ, অথবা মেথড যেটা ধরা যায়। আচ্ছা, এবার একটু চিন্তা করেন, তাহলে আমরা বুঝলাম যে আমাদের সিএস এ কয়টা অপশন থাকে? 9টা কম্পোনেন্ট থাকে। 9টা কম্পোনেন্টের প্রথমটা হচ্ছে ইউনিট কোড এন্ড টাইটেল, অর্থাৎ এই যে বাইরের দেশ থেকে লোকরা ডক্টর ইউনুসকে এসে বললো যে আমার কম্পিউটার অপারেটর লাগবে, তাদের এটা জানা থাকা লাগবে। সে বলছে যে সে কম্পিউটার চালাতে জানতে হবে। এখন এই কম্পিউটার চালাতে জানতে হবে, এটা কি কি পড়লে সে কম্পিউটার জানতে পারবে, সেই বিষয়গুলা যেই সিএসএ বা যেই ইউনিটে লেখা আছে ওই ইউনিটের আলাদা একটা কোড আছে। এই কোডটা হচ্ছে এই কোড। দেখেন এই যে এখানে একটা কোড আছে, মনে রাখেন কোনটাকে ইউনিট কোড বলে, এটাকে ইউনিট কোড বলে। আর এরপর আরেকটা আছে যেটাকে বলা হয় ইউনিট টাইটেল। আচ্ছা, এই যে এখানে তো দুইটা আছে, যে ইউনিট কোড একটা, ইউনিট টাইটেল একটা। এই মনে রাখেন ইউনিট কোড একটা, ইউনিট টাইটেল একটা, দুইটা। তারপরে তাহলে কোড আর টাইটেল তো সবাই বুঝতে পারছেন। ইউনিট ডিসক্রিপ্টর মানে এই ইউনিটে আপনি কি কি শিখতে পারবেন তার সংক্ষিপ্ত একটা বর্ণনা থাকে ইউনিট ডিসক্রিপ্টরে। নমিনাল আওয়ার মানে এই ইউনিটটা পড়তে হলে আপনাকে টোটাল কয় ঘন্টা পড়তে হবে সেটা থাকে। আর এই এলিমেন্ট অফ কম্পিটেন্সিতে বর্ণনা করা থাকে আপনি কোন কোন এলিমেন্টটা পড়বেন। আর এই পারফরম্যান্স ক্রাইটেরিয়া মানে হচ্ছে এমন জিনিস, ওই যে বলেন তো আপনারা, আমরা স্বর্ণ চেক করি কি দিয়ে, কি পাথর দিয়ে? কোষ্ঠী পাথর নাকি? কোষ্ঠী পাথর দিয়ে। অর্থাৎ এই যে একজন শিক্ষার্থী যে সিএসটা পড়বে, তাকে যদি আমরা কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করি, তাহলে কি কি আমরা যাচাই করতে পারবো সেই বিষয়গুলা এই যে বোল্ড এন্ড আন্ডারলাইন করে দেওয়া আছে। অর্থাৎ একটা সিএস এর পারফরম্যান্স ক্রাইটেরিয়া হচ্ছে এগুলা। অর্থাৎ আপনি দেখেন এই যে কি লেখছে বোল্ড এবং আন্ডারলাইন, আপনি যদি এই বোল্ড এবং আন্ডারলাইন করা অপশনগুলো ভালো করে পড়েন তাহলে আপনার এই সিএসটা পড়া শেষ। কি বলছি, এই বোল্ড এবং আন্ডারলাইন করা অপশনগুলো যদি আপনি ভালো করে পড়েন তাহলে আপনার আর কষ্ট করে পুরা সিএস করতে হবে না। একটা ইউনিট যদি আপনি ভালো করে এই বোল্ড এবং আন্ডারলাইন করাগুলো পড়েন তাহলে আপনারা পড়তে হবে না। এবার এখন দেখেন কি বলছে। 1 নাম্বার এলিমেন্টে আপনাকে বলছে অ্যাক্সেস কম্পিউটার সিস্টেম ইনফরমেশন এন্ড ফিচার। আপনারা এখানে একটা বোল্ড করা দেখতে পাচ্ছি আর্গোনমিক রিকোয়ারমেন্টস, এবার ওয়ার্ক এগ্রিমেন্টস, দুইটা অপশন পাইলাম। অকুপেশনাল সেফটি এন্ড হেলথ এই সম্পর্কে একটা পাইলাম অস। দেখেন কমন অ্যাপ্লিকেশন সম্পর্কে একটা বোল্ড করা অপশন পাইলাম। ইউজার অ্যাকাউন্ট সম্পর্কে একটা পাইলাম।
ফাইল অ্যাট্রিবিউট সম্পর্কে একটা বোল্ড করা অপশন পাইলাম, অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়া সম্পর্কে একটা পাইলাম, প্রবলেম সম্পর্কে একটা পাইছি, সফটওয়্যার অর ফন্টস সম্পর্কে পাইছি। কয়টা পাইছি দেখেন তো, 1 2 3 4 5 6 7 7টা 8টা 9টা বোল্ড করা অপশন পাইছি। আপনি দেখেন এই 9টা যদি আমরা এখন করে ফেলি 5 মিনিটে আমাদের সিএস শেষ। একটু পড়ি দেখেন, এই দেখেন আর্গোনমিক রিকোয়ারমেন্ট বলতে আসলে কি বোঝায় সেটা আমি গিয়ে পাবো এই রেঞ্জ অফ ভেরিয়েবলে। দেখেন এই যে আর্গোনমিক রিকোয়ারমেন্ট, আর্গোনমিক রিকোয়ারমেন্ট বলতে এই যে কি কি করতে হবে এখানে বর্ণনা করা হয়েছে। ওয়ার্ক এগ্রিমেন্টসে আপনার কি কি বলা হয়েছে সেটা এখানে বর্ণনা করা আছে। অস সম্পর্কে আপনাকে বলা হয়েছে কি কি ইকুইপমেন্ট পড়তে হবে। এই দেখেন কমন অ্যাপ্লিকেশন সম্পর্কে বলা হয়েছে, দেখেন দেখছি নোটপ্যাড লাগবে, কি কি লাগবে, ক্যালকুলেটর লাগবে, সব বলে দিছে। ইউজার অ্যাকাউন্ট কেমন কেমন হইতে পারে, লোকাল ইউজার অ্যাকাউন্ট, মাইক্রোসফট অ্যাকাউন্ট হতে পারে। ফাইল অ্যাট্রিবিউটস কি হতে পারে, এই যেগুলো এখানে বর্ণনা করা হয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়া কি কি হতে পারে, সিডি বা ডিভিডি। প্রবলেম কি কি হইতে পারে, এই যে কি কি পাওয়ার ইস্যু হইতে পারে, ডাটা কেবলের ইস্যু হইতে পারে, এগুলো বর্ণনা করা হয়েছে। তো এরপর দেখেন কি বলছে, সফটওয়্যার এন্ড মিসিং ফন্ট, বিভিন্ন ফন্ট এবং সফটওয়্যার। এই যে দেখেন বাংলা টাইপ সফটওয়্যার, বাংলা টাইপ সফটওয়্যারের সফটওয়্যারগুলো কি কি আবার, বিজয়, অব্র। এই যে আপনাকে যদি বলে যে লুৎফর রহমান স্যার আপনি একটু কথা বলেন, আপনাকে ধরেন আজকে আমরা টুইস্টন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের তরফ থেকে বললাম যে আমাদের সবাইকে আলু ভর্তা বানানো শেখাতে, তাহলে আপনি কয় মিনিটে আলু ভর্তা বানানো শিখাতে পারবেন আমাদের সবাইকে? 2 মিনিটে। কয় মিনিটে? 2 থেকে 5 মিনিট লাগবে স্যার। আলু সিদ্ধ হইতে তো প্রায় 10 মিনিট যাবে। না, জাস্ট প্রসেস গুলো বলবো, ফুললি যদি বানাইতে হয় তাহলে তো আধা ঘন্টার মতো লাগতে পারে। ফুল প্রসেসটা দেখাইলে 10 মিনিট 15 মিনিট। এবার আপনার এই প্রশ্নটাকে একটু সুন্দর করে আমি বুঝাবো, হ্যাঁ সবাই একটু ক্লিয়ার করেন। দেখেন উনি বলছে 5 থেকে 5 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা লুৎফর রহমান স্যার, আপনাকে যদি এবার আমি বলি যে 50 ঘন্টায় আপনি আলু ভর্তা শিখাইতে পারবেন না, 50 ঘন্টায় আপনি আলু ভর্তা শিখাইতে পারবেন না, তার কারণ কি জানেন? কারণ মানে নর্মাল আলুর ভর্তা আছে, পেঁপে দিয়ে আলুর ভর্তা আছে, বেগুন দিয়ে আলুর ভর্তা আছে, পেঁয়াজ ছাড়া আলুর ভর্তা আছে, মরিচ দিয়ে আলুর ভর্তা আছে, তেল দিয়ে আলুর ভর্তা আছে, তেল ছাড়া আলুর ভর্তা আছে। আলুর ভর্তার অনেক নাম হইতে পারে না, পারে কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তার মানে আপনি আলুর ভর্তা শিখাইতে হইলে, আলুর ভর্তা বানানো শিখাইতে হইলে সময় আরো অনেক লাগবে না? অনেক অনেক লাগবে। এখন এবার আরেকটা উদাহরণ দিই, হ্যাঁ ধরেন একজনকে বলছে যে হেয়ার কাট, চুল কাটাইতে, চুল কাটানো শিখাইবে সে আমাদেরকে। বলেন তো চুল কাটানো শিখাইতে হলে তার সর্বোচ্চ কতক্ষণ সময় লাগতে পারে? অনেক সময় লাগতে পারে, তাই না? এখন দেখেন এই সিএস গুলোর ভিতরে কিন্তু এরকম বলে দিছে, দেখেন এখানে বলে দিছে প্রবলেম বলে দিছে না, মানে টিচারকে বলতেছে বা বলতেছে সে প্রবলেম সম্পর্কে জানতে হবে। এখন কি কি প্রবলেম সম্পর্কে জানতে হবে এগুলো বর্ণনা করা থাকে এই রেঞ্জ অফ ভেরিয়েবলে। কোথায়? রেঞ্জ অফ ভেরিয়েবলে। অর্থাৎ এই যে দেখেন প্রবলেম কি কি হইতে পারে, এই যে হার্ডওয়্যারের সমস্যা হইতে পারে, সফটওয়্যারের সমস্যা হইতে পারে। এই হার্ডওয়্যারের কি কি প্রবলেম সমস্যা সম্পর্কে আপনার জানতে হবে। এইখানে 4টা বসাইছে, এইখানে 3টা বসাইতে হয়েছে। এইবার লুৎফর রহমান স্যার আপনি আমাকে একটু শেয়ার করেন, আপনাকে যে আমি বলছি যে আপনি আলুর ভর্তা বানান, তাহলে আপনি আমার কোশ্চেন করবেন না স্যার কোন কোন প্রকারের আলুর ভর্তা শিখাবো, করবেন কিনা? জি স্যার। তাহলে এই কোশ্চেনের উত্তরটা কোথায় থাকে, সিএস এর কোথায় থাকে বলেন তো? রেঞ্জ অফ ভেরিয়েবল। রেঞ্জ অফ ভেরিয়েবল, অর্থাৎ আপনি যেটা শিখবেন এটা রেঞ্জটা কতটুকু সেটা বর্ণনা করা থাকে রেঞ্জ অফ ভেরিয়েবল। ক্লিয়ার? জি স্যার। তাহলে একটু কি আগের থেকে সহজ মনে হচ্ছে না? পড়া কি খুব কঠিন? একটু সহজ করে বলি না আপনাদের। স্যার, একদম সহজ। এই যে ডিজিটাল মার্কেটিং আমি শিখছি না, জানেন ডিজিটাল মার্কেটিং আমি সিএস তো পড়তে পারতাম না, তখন আমি কি পড়ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SMM। ওখানে সিএস এর ভিতরে ইউটিউব মার্কেটিং নাই। আমি ইউটিউব নিয়ে শিখতে শিখতে অবস্থা খারাপ, ইউটিউবে এসইও আসতে পারে হয়তো বা, ভাবতেছি চিন্তা করতেছি, মানে অবস্থা পুরাই খারাপ। সোশ্যাল মিডিয়া বলতে তো ভাই দুনিয়ার হাজার হাজার সোশ্যাল মিডিয়া আছে, তাই না? তামলার, রেডিট, লিঙ্কডইন, পিন্টারেস্ট,
কত সোশ্যাল মিডিয়া আছে, অর্থাৎ এই যে কত রকমের সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি শিখাইবেন, কোন কোন প্রকার আপনাকে লেভেল 3 তে শিখাইতে হবে সেটা বর্ণনা করা থাকে রেঞ্জ অফ ভেরিয়েবল এবং রেঞ্জ। তাহলে মোটামুটি ক্লিয়ার। আসলে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দিয়ে পড়ানোর চেষ্টা করছি, আশা করি আপনারাও আপনাদের শিক্ষার্থীদেরকে এইভাবে শিখাবেন ভবিষ্যতে, যাতে করে মানে শিক্ষার্থীরা যেন বোরিং ফিল না করে। ঠিক আছে, উদাহরণ দিয়ে দিয়ে পড়ালে শিক্ষার্থীরা বুঝে, ভালো বুঝে। তাহলে আমরা এটাও বুঝে গেছি। এবার এখানে আমরা একটু মিলাই তো আবার, যে আমরা যে কয়েকটা মিলানোর চেষ্টা করছিলাম আমি কিন্তু মিলাইতে পারিনি, এটা দুর্ভাগ্যের বিষয়, এত বছর পড়াই তারপরে মিলাতে পারতেছি না। আবার প্রথম থেকে দেখাই। এই ইউনিট কোড একটা, টাইটেল একটা, দুইটা, ডিসক্রিপ্টর তিনটা, নমিনাল আওয়ার চারটা, এলিমেন্ট পাঁচটা, পারফরমেন্স ক্রাইটেরিয়া ছয়টা, তারপরে এই যে ভেরিয়েবল রেঞ্জ একটা, আটটা, এই এভিডেন্স গাইড 9টা, আবার একটা বেশি হয়ে গেছে। আচ্ছা, এগুলো সিএসএ বর্ণনা করা আছে, বুঝছেন? অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট, এরকম 7টা আপনাকে লিখতে হবে। এই যে টোটাল 9টা কম্পোনেন্ট আছে না, আপনাকে ডিরেক্ট রিটেনে বলবে যে একটা সিএস এর 9টা কম্পোনেন্ট কি কি লিখো। তো আপনাদেরকে আমি বলে দিব সিএসসি 9টা কম্পোনেন্ট কি কি থাকে, এগুলো একটু দিব, দিলে আপনারা খাতায় একটু নোট করে ফেলবেন প্লিজ। হ্যাঁ, একটু কাজ দিলাম, বেশি কাজ দিলাম, অল্প। দেন এরপর একটু বুঝি আমরা কোথায় গেছিলাম। দেখেন লেখা আছে এভিডেন্স গাইড, অর্থাৎ একজন অ্যাসেসর যে অ্যাসেসমেন্ট করাতে যাবে সে তো এভিডেন্স কালেক্ট করবে, তাই না? অ্যাসেসররা কি করে, ওই যে আপনাদের কাছ থেকে একটা রিটেন টেস্ট নিচ্ছে, রিটেন টেস্টটা যেটাতে দিয়েছেন ওই খাতা কিন্তু নিয়ে গেছে, সেটা কিন্তু এভিডেন্স। অর্থাৎ এভিডেন্সটা সে কিভাবে গাইড করবে। এবার দেখেন ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি, অর্থাৎ এই যে একজন অ্যাসেসর এই যে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবে, এটা করার ক্ষেত্রে সে কি কি রিকোয়ারমেন্ট নিবে ক্যান্ডিডেটের কাছ থেকে, কি কি রিকোয়ারমেন্টের আলোকে অ্যাসেসমেন্টটা নিবে, সেগুলা এখানে বর্ণনা করা থাকে। 2 নম্বরে দেখেন লেখা আছে এই ইউনিটটা পড়ার পর একজন শিক্ষার্থীর কি কি নলেজ তার থাকা লাগবে, মানে তার কি কি জ্ঞান থাকতে হবে। তারপরে বলা হয়েছে আন্ডারপেনিং স্কিল, মানে তার কি কি দক্ষতা থাকতে হবে সেটা এখানে বলে দিছে। তার অ্যাটিটিউডটা কি কি হইতে পারে সেটা এখানে বর্ণনা করা আছে। তারপর দেখেন সে রিসোর্স কি কি রিসোর্স ইমপ্লিকেশন করবে, সে কি কি মেথডে পরীক্ষা নিতে পারবে। দেখেন এখানে লেখা আছে রিটেন, এখানে লেখা আছে ডেমনস্ট্রেশন, এখানে লেখা আছে ওরাল। সো সে যদি এই রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল এগুলো নিয়ে যদি এগুলোর বাইরে সে কি কোনো অ্যাসেসমেন্ট নিতে পারবে বলেন তো? স্যার আমার একটা কল আসছে, প্লিজ একটু আপনারা সবাই থাকেন, একটু প্রয়োজন একজন একটু আলোচনা করেন। আপনারা একটু এখন একজন, যে কোনো একজন বলেন, এই যে এভিডেন্স গাইডে আপনারা কয়টা অপশন পাইছেন, কি কি অপশন পাইছেন? সরি, আসলে একটা ক্লায়েন্টের খুব ইম্পর্টেন্ট কল ছিল, এই জন্য ধরছি। এভিডেন্স গাইডে কি কি থাকে, একজন শিক্ষার্থীর কতটুকু নলেজ থাকতে হবে, কিভাবে সেই নলেজটা যাচাই করবে এভিডেন্স কালেক্টের ক্ষেত্রে, কতটুকু স্কিল থাকবে, কতটুকু অ্যাটিটিউড থাকবে, কোন মেথডে সে পরীক্ষা নিবে, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ কোথায় পরীক্ষা নিবে, কে পরীক্ষা নিবে। দেখেন এখানে লেখা আছে, কি লেখছে, অ্যাসেসর এনএসডিএ সার্টিফাইড বা নমিনেটেড অ্যাসেসর পরীক্ষাটা নিবে। আর এই এনএসডিএটা কি হইতে হবে, একটা অ্যাক্রিডিয়েটেড সেন্টারে হইতে হবে, অর্থাৎ একটা স্বীকৃত রেজিস্টার্ড সেন্টারে হইতে হবে। আর এই যে রিসোর্স ইমপ্লিকেশন, অর্থাৎ তার কি কি রিসোর্স থাকতে হবে, এই দেখেন রিলেভেন্ট টুলস থাকতে হবে, ইকুইপমেন্ট থাকতে হবে, সফটওয়্যার থাকতে হবে, ফ্যাসিলিটিস থাকতে হবে, এগুলো এখানে বর্ণনা করা থাকে। এবার আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো এভিডেন্স গাইডে কয়টা কম্পোনেন্ট থাকে? 7টা কি কি একটু বলার চেষ্টা করেন তো, মুখস্থ বলার চেষ্টা করেন। আন্ডারপেনিং নলেজ, আন্ডারপেনিং স্কিল, আন্ডারপেনিং অ্যাটিটিউড,
তারপরে Model ক্রিটিক্যাল assessment. অ্যাসপেক্ট অফ এসইও, তারপরে কি কি আছে আপনারা আমার চেয়ে ভালো বুঝেন, আমি একটু কম পারি এগুলো। হ্যাঁ, এগুলো একটু মনে রাখার চেষ্টা Quantitative করেন। assessment. এগুলো ভুলে যাবেন, এই যে মেথড অফ অ্যাসেসমেন্ট, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। এবার বলেন তো কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়, কি কোথায় অ্যাসেসমেন্ট হবে, কে অ্যাসেসমেন্ট নিবে, এই দুইটা মনে থাকবে। Yes, sir. আচ্ছা, অ্যাসেসর কয় ধরনের হইতে পারে? এনএসডি সার্টিফাইড অ্যাসেসর হইতে পারে, এনএসডি নমিনেটেড অ্যাসেসর হইতে পারে, হইতে পারে না? এনএসডি থেকে আন্দিগুন্দি একজনের পাঠিয়ে দিতে পারে কিনা? পারে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বিষয়টা। সো আজকে আমি আপনাদেরকে যে কোনো একটা ইউনিট সিএসটা পড়া শিখাই দিছি। সো আপনারা যদি সিএসটা করতে পারেন তাহলে আশা করা যায় ভালো করতে পারবেন। তাহলে আজকের আমাদের মূল পড়ালেখা শেষ। এখন আপনাদের কাছ থেকে আমি একটু ছোট্ট করে জানবো, সবাই একটা করে হলেও কমেন্ট করবে যে আজকের সেশনটা কেমন লাগছে, আপনার মনে দাগ লাগার মতো আপনি কি শিখতে পারছেন। একটু এক কথা বলবেন, আপনার মনে দাগ লাগছে মানে আপনার স্যার, কোন সিএসটা কথাটা ভালো লাগছে? পড়ার মানে সিএসটা পড়ার যে একটা পদ্ধতি, এটা আমি খুবই ভালো করে শিখতে পারছি স্যার। চমৎকার। আর কেউ প্লিজ। স্যার লেভেলগুলোর সম্পর্কে যে ডেসক্রিপশনটা দিলেন সেটাই অনেকটা ভালো লাগছে, কেন ইজিলি এখন অনেক স্টুডেন্টকে আমরা সহজে বুঝাইতে পারবো, মানে খুবই ক্লিয়ার হয়ে গেলাম আর কি। চমৎকার, থ্যাংক ইউ স্যার। আর কেউ? স্যার আমার জানার আগ্রহ বেড়ে যাচ্ছে আরো। মানে ফেল করার আগ্রহ বাড়তেছে না কম্পিটেন্ট হওয়ার আগ্রহ বাড়তেছে? জানি না, ফেল করলেও তো শিখবো। মনে হয় কি কম্পিটেন্ট হইতে পারবেন আমি পড়াইলে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপর আর কেউ? স্যার আগে সিএস সম্পর্কে এত কিছু জানতাম না, আজকে যতটুকু জানলাম এখন আরো হচ্ছে ভালো করতে পারবো। আচ্ছা, মনে দাগ লাগছে কোন কথাটায়, কোন উদাহরণে, এরকম কেউ যদি স্পেসিফিক করে আমাকে বলতে পারেন তাহলে আমার খুব ভালো লাগবে। স্যার এই যে অস্ট্রেলিয়া থেকে যে দুইজন লোক আসছে ইউনুসের কাছে, যে ডকুমেন্ট গুলা চাচ্ছে, কি কি ডকুমেন্ট হচ্ছে ওই দেশে যাওয়ার জন্য লাগবে, এই জিনিসগুলা স্যার বেশি মনে পড়তেছে বা মনে থাকবে। চমৎকার, থ্যাংক ইউ। তাহলে অ্যাটলিস্ট ট্রেনার এবং অ্যাসোসিয়েট হইতে এসে বুঝতে পারছেন যে শিক্ষার্থীদের সামনে গল্পের ছলে ছলে উপস্থাপন করা উচিত, কঠিন ল্যাঙ্গুয়েজে না। এম আই রাইট? রাইট। আর কেউ বলবেন? আরেকটা কথা বলে দিই যে আপনি যখন একটা নতুন সেশন নেবেন প্রথম দিন আপনি বেশি শিখাবেন না আর বেশি কঠিন কিছু উপস্থাপন করবেন না, এতে করে শিক্ষার্থীরা ডিমোটিভেট হয়ে যাবে, তারা ভয় পাবে বিষয়। এবার আপনাদেরকে আমি হোললি একটা কনসেপ্ট দিব সিবিটি এন্ড এ সম্পর্কে, এরপর আপনাদের কাছ থেকে কোশ্চেন দিব। বিষয়টা হচ্ছে যে আপনাদের স্কিল পার্টে যেরকম রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল, এই তিনটা ধাপে পরীক্ষা হয়েছে, এই ট্রেনার এবং অ্যাসেসর পার্টে আপনাকে এই তিনটা ধাপে পরীক্ষা দিতে হবে। কয়টা ধাপে? তিনটা ধাপে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এগুলো আপনারা সবাই জানেন, এখানে আমি কথা বলবো না। আমি যেখানে কথা বলবো সেখানে একটু চলে যাই। দেখেন, তাহলে আপনাদের পরীক্ষাটা তিনটা ধাপে হবে, একটা হবে রিটেন, একটা হবে ডেমো, একটা হবে ওরাল। এখন আমি একটু সহজে বলি, এই রিটেন হবে আপনাদের 25 মার্কের লিখিত পরীক্ষা। হ্যাঁ, এই 25-এর ভিতরে আপনার এমসিকিউ হবে 10টা, মনে রাখেন। হ্যাঁ, আর ম্যাচিং হবে, ম্যাচিং অর্থাৎ এই এ কলাম বি কলাম টেবিল মিলায় না, ওগুলো হবে 5টা। আর ডিরেক্ট সিকিউ অর্থাৎ লিখতে হবে 10টা। তাহলে কত হইল টোটাল? 25। রিটেন নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? স্যার রিটেন পরীক্ষা কি বাংলা ইংলিশ না কিভাবে লিখতে হবে? রিটেন যারা সিবিটি এন্ড
সিবিটিএ আর সিবিএ মানে কি পার্থক্য বুঝেন আপনারা? জি স্যার। জি স্যার, এটা শুধু CBA মানে একটা ট্রেনার হচ্ছে ট্রেনিং CBA মানে এবং হচ্ছে গুড চমৎকার। সিবিএ মানে হচ্ছে অ্যাসেসর, সিবিটিএ মানে হচ্ছে কি ট্রেনার। অর্থাৎ ধরেন একজন ট্রেনারকে আসলে টুকটাক ইংরেজি পারা আবশ্যক। আপনারা সহজে বলেন তো, একজন ট্রেনারের ইংরেজি জানা উচিত কি উচিত না? অবশ্যই। অবশ্যই। অবশ্যই উচিত। তাইলে আমরা কি জোর করে বলতে পারি যে ট্রেনার ইংরেজি পারবে না ওরে ফেল করে দিব? দিতে পারি কিনা? তা পারি না স্যার। না, আসলে এটা ঠিক হয় না, তাই না? জি স্যার। বাঙালি জাতি, বাঙালি তার মনের ভাষা এটা প্রকাশ করবে। তো এই বিষয়টা হচ্ছে যে সিবিটি এন্ড এ এটাতে এনএসডি থেকে অ্যাসেসরদেরকে একটু বলে দেয় যে আপনি সর্বোচ্চ একটু সম্রাট স্যার আপনি মিউট করে দেন কিছু না বললে। মানে এনএসডি থেকে বলে দেয় সিবিটি এন্ড অর্থাৎ ট্রেনার এবং অ্যাসেসর পার্ট যারা করতেছে এদের কাছ থেকে যত বেশি পারে ইংরেজি বের করার চেষ্টা করতে বলা হয়। ক্লিয়ার? এটা এই কথাটা বুঝছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। আর এই অ্যাসেসর যারা এদেরকেও সেম বলে, কারণ একজন অ্যাসেসরের ইংলিশ জানতে হয়। তো এখন ডিরেক্ট সোজাসুজি উত্তর হচ্ছে কি জানেন? আপনি বাংলা ইংরেজি মিলিয়ে লিখবেন, উত্তর হবে। আপনি বাংলা ইংরেজি মিলিয়ে লিখবেন, উত্তর হবে। তবে এটা প্রাসঙ্গিক হতে হবে। তবে একটা কথা মনে রাখবেন স্যার, আরেকটা প্রশ্ন ছিল। জি, সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি দেখতে পেলাম এনএসডি এর ওয়েবসাইটে লেভেল 4 এর যে সিবিএলএম দেওয়া আছে সেটা সম্পূর্ণ বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন সেখানে নাই, আপডেটেড যেটা। আচ্ছা, মানে ওইটা আপডেট করছে জাস্ট ওই সিবিএলএম নিয়ে এখন পর্যন্ত মানে ডিরেক্ট কোনো রুলস আসে না। ঠিক আছে? সিবিএলএম একটা জিনিস, সিএস আরেকটা জিনিস। কথা বুঝছেন? আপনি হয়তো এই কোশ্চেনটা এই জন্য করছেন, আপনাদেরকে আমি শিখাবো এখন। মানে আপনি কেন বাংলায় লিখতে পারবেন, আপনার যুক্তি হচ্ছে কি জানেন? আপনি বলবেন যে স্যার আমাদের সিবিএলএম তো বাংলায় লেখা, সো আমি কেন বাংলায় উত্তর লিখতে পারবো না? আপনার একটাই যুক্তি। কিন্তু তাদের যুক্তি কি বলেন তো? তাদের যুক্তি ভাই আপনি ট্রেনার, আপনি কি ট্রেনার হবেন আপনি ইংলিশ না পারলে? তো অ্যাসেসরেরও যুক্তি আছে, আপনারও যুক্তি আছে, মাঝখানে একটা ঝগড়াও যুক্তিক, তাই না? ঝগড়াটা করা যুক্তিক না, হওয়া যুক্তিক, রাইট? আচ্ছা, এই হচ্ছে কথা। নতুন সিএস আসতেছে, হ্যাঁ আপনারা ভয় পেন না, সিএস অনেক সহজে আসতেছে। আপনারা আমার যেগুলো আছে এগুলোই পড়েন, অসুবিধা নাই। তো রিটেনটা বুঝতে পারছেন সবাই? এবার ডেমোটা বুঝেন। যদি শুধু অ্যাসেসরের ডেমো দেয় তাহলে সে শুধু একটা অ্যাসেসর হিসাবে কিভাবে একটা প্রতিষ্ঠানে গিয়ে অ্যাসেসমেন্ট নিবে সেই অ্যাসেসরের ডেমোটা একজন অ্যাসেসরের সামনে দেখাবে। যদি সে প্রপারলি দেখাইতে পারে তাহলে সে এটাতে কম্পিটেন্ট। আর যদি সে ট্রেনার এবং অ্যাসেসর হয় তাহলে ট্রেনার হিসাবে তাকে আবার একটা ডেমো দিতে হবে। অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট টপিক শিক্ষার্থীদেরকে শিখাবে যেভাবে, এইভাবে একটা ক্লাস অ্যাসেসরের সামনে করাইতে হবে। যদি এইটাতে কম্পিটেন্ট হন তখন আপনি ট্রেনার হিসেবে কম্পিটেন্ট, দুইটাতে কম্পিটেন্ট। আর ওরালে আপনার যেটা আসবে, আপনাকে কিছু কন্টিজেন্সি ম্যানেজমেন্ট রিলেটেড কোশ্চেন করবে। কন্টিজেন্সি ম্যানেজমেন্ট আপনাদেরকে একটা কোশ্চেন করি আমি, যদি অনুমতি দেন করবো? হ্যাঁ স্যার, অবশ্যই। ধরেন আপনারা এখন ক্লাসে জয়েন করছেন, হঠাৎ করে আপনার ওয়াইফাইটা চলে গেছে, এখন আপনি কি করবেন? কি করবেন? অবশ্যই কর্তৃপক্ষের জানাবো আর কি। কর্তৃপক্ষ না, এখন এই যে আমরা যে ক্লাস করতেছি, আপনার ধরেন ওয়াইফাই নেটটা চলে গেছে, আপনার বাসার নেট, ওয়াইফাই নেটে চলে গেছে, কিন্তু আপনার ক্লাসটা করা উচিত। এই মুহূর্তে আপনি বিকল্প কোনো যে পদ্ধতি থাকে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কানেক্ট বা অন্য কোনো পদ্ধতি, মানে মোবাইলের নেট টেট নিবেন, তাই না? জি স্যার। এমবি কিনবেন। তো এই যে এমবিটা কিনবেন, এই যে আপনার যে এই যে জ্ঞানটা, এই যে দক্ষতাটা, এই দক্ষতাটাকে বলা হয় কন্টিজেন্সি ম্যানেজমেন্ট। কি বলে? কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। অত ধরেন আপনার অফিসের আজকে স্ক্যানারটা নষ্ট হয়ে গেছে, তো আপনি তখন কি করবেন? মোবাইলের মাধ্যমে আমরা এটাকে কাজটা চালিয়ে দিতে পারি। চমৎকার চমৎকার, হ্যাঁ ভালো কথা বলতে পারছেন, মাশাআল্লাহ। এইরকম আপনাকে এই ওরালে আপনাকে কন্টিজেন্সি রিলেটেড কোশ্চেন করবে। আপনাকে কি বলবে জানেন? বলবে আপনি অ্যাসেসর হিসেবে গেলেন, গিয়ে দেখলেন আপনার ছোট ভাই অ্যাসেসমেন্টে বসে রয়েছে। তো আবার দেখলেন এই এসটিপির যে মালিক অর্থাৎ প্রতিষ্ঠানের যে মালিক
ওর পোলারেও অ্যাসেসমেন্টে বসেছে। এখন কি হলো, আপনার ছোট ভাই আপনারে দয়া করতে বলতেছে, আবার প্রতিষ্ঠানের মালিক তার সন্তান যেহেতু প্রতিষ্ঠানে পড়ছে, প্রতিষ্ঠানের মালিক কি করলো, আপনারে 2000 টাকা দিয়ে দিছে এক্সট্রা। সো এই মুহূর্তে আপনি কি করবেন বলেন? লুৎফর স্যার আপনি বলেন, এই মুহূর্তে আপনি কি করবেন? স্যার আমি আমার রুলস অনুযায়ী যেভাবে কি করা দরকার, তাকে কম্পিটেন্ট দেওয়ার জন্য যে বিষয়গুলা যাচাই বাছাই করতে হবে সেগুলো দেখে তারপরে দেবো। আচ্ছা, আপনি আপনার রুলস অনুযায়ী চলবেন, তাই না? এই যে আপনি উত্তরটা বলছেন, এই ওরালে আপনাকে এরকম কোশ্চেন করবে, বলবে যে ধরেন আপনি অ্যাসেসর হিসেবে গেলেন, আপনি কুড়িগ্রামে অ্যাসেসর হিসেবে গেলেন, আপনার কুড়িগ্রামে পোলাপান রাত 11টা পর্যন্ত বাইন্দা পিটাইতেছে, এখন আপনি কি করবেন বলেন? আপনার একটু বলেন তো আসলে কি করবেন? স্যার আমি এনএসডি এর প্রতিনিধির সাথে যোগাযোগ করব, আর আপনার ওখানে যোগাযোগের সময় দিল না, ধরেন উড়া দুরা মায়ের যিনি আছে এসটিপির ওনার সাথে অথবা কোনোভাবে কোলাবোরেট করার চেষ্টা করব। এখন ধরেন এসটিপির ওনারই পিটা শুরু করছে, তখন তো স্যার আমার প্রতিষ্ঠানে সেম কাহিনী হয়েছিল, তখন কিভাবে যেন উনি বাইকে গেছে। 999 ফোন দিব স্যার সর্বশেষ। এই যে চমৎকার, ইয়েস স্যার, বিষয়টা ভালো লাগছে। এই যে কন্টিজেন্সি রিলেটেড কোশ্চেন করবে আপনাকে ওরালে। তো এবার আপনাদের কাছে কোশ্চেন, যে আপনি যদি সিভিটি এন্ড এ এটার উপর কম্পিটেন্ট হতে চান, আপনার ডেমোতে কি কি আসবে বলেন তো একজন? ডেমোতে স্যার হচ্ছে আমার ট্রেনিং পার্টটা আসবে একটা, আর হচ্ছে আপনার হচ্ছে কিভাবে অ্যাসেসমেন্ট নিয়ে ওইটার একটা আসবে। হ্যাঁ, তার মানে ট্রেনারের একটা কাজ দেখাইতে হবে, অ্যাসেসরের একটা কাজ দেখাইতে হবে। ক্লিয়ার? এবার দেখেন এই যে এখানে এই বললাম, পার্টটা তো শুধুমাত্র অ্যাক্টিং নাকি, কিভাবে আমরা করব ফুল প্রসেসটা দেখাতে হবে। হ্যাঁ এগুলো তো ভবিষ্যতে শিখাবো। আমাদের কিন্তু শিখাই এখানে, আমরা ভবিষ্যতে এগুলো খুব ডিপলি শিখবো, মানে আপনার কাজ আপনি কিভাবে করবেন এগুলো ডিপলি শিখাবো। এখন দেখেন এই যে 25 বলা হয়েছে না, এই 25-এ আপনি যদি 20 না পান, আপনি নট ইয়েট। আর কত পাওয়া লাগবে? এই 25-এ 20 পাইতে হবে। আর ওরালে তো আপনাকে পাস করতে হবে। এখন আমি যদি আপনাদেরকে বলি, ধরেন আমাদের লুৎফর রহমান স্যার 25-এ 25 পাইছে, আর লুৎফর রহমান স্যারের অ্যাসেসর হইলাম আমি, সিভিটি এর অ্যাসেসর। এখন আমি চাইলে ওনাকে ফেল করা দিতে পারবো কিনা বলেন তো? পারবেন স্যার। উনি তো 25-এ 25 পাইছে, আমি কেমনে ফেল করাবো নাকি? লিখিত হয়তো পরীক্ষায় ফেল করবে না, কিন্তু ওরালে দেখাই দিবেন যে ওরালে উনি পারে নাই। অর্থাৎ এই লুৎফর রহমান স্যার যদি ওরালে একটা কোশ্চেনও না পারে, মানে একটা কোশ্চেনও যদি অ্যান্সার করতে না পারে, তাহলে আমি নিশ্চয়ই ভাববো যে লুৎফর রহমান ভাই নকল করছে, ভাববো না? তো আমি এই ওরালের শীটে বা এই রিটেনের শীটে জাস্ট এভিডেন্স আমি লিখে দিব যে নকল করছে, আমি আপনারে নট ইয়েট দিয়ে দিব, অল রিপিট দিয়ে দিব। বুঝতে পারছেন? তার মানে সিবিটি এন্ড এ তে কত পাইলে পাস এটা বলা যাবে না। 20 এটাও বলা যায় না, 25 পাইলে তো ফেল করে। চ্যাট জিপিটি দেখে লিখে ফেলে, পরে অ্যাসেসর ভাবতে যে আমি এত বছর অ্যাসেসমেন্ট নেই, আমি নিজেই প্রশ্ন উত্তর পারি নাই, কেমনে পারছি? বুঝতে পারছেন? মানে চ্যাট জিপিটি দেখে উত্তর লিখে ফেলছে, মানে অ্যাসেসরে মানে উল্টাপাল্টা ভাবছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাইলে আমরা এটাও বুঝতে পারছি। এরপর আপনাদের সাথে এবার আমার কথা হচ্ছে যে এখানে তো কোনো কোশ্চেন নাই নাকি? আজকের সেশনে ফুল সেশনে কোনো কোশ্চেন নেই। স্যার তাহলে কি রিটেন 20-এর কম পাইলেও কি পাস করা যায় নাকি? যাইতে পারে। ধরেন আপনি 19 পাইছেন, এগুলো কিন্তু ডাইরেক্ট কোরআন শরীফের মতো কোনো রুলস নাই। আপনি ধরেন 19 পাইছেন, হ্যাঁ, তো অ্যাসেসর আপনাকে ওই যে দেখেন এখানে 6টা ভুল করছেন না 25 পর্যন্ত, এই 6টাতে অ্যাসেসর আপনাকে আবার জিজ্ঞেস করবে। যদি তখন আপনি সুন্দর মতো অ্যান্সার করতে পারেন, আপনাকে এই 6টার বাইরেও সে কিছু কোশ্চেন করবে। যদি আপনি এগুলো ভালো করতে পারেন, তখন আপনাকে এই 19ই লেখা থাকবে, বাট এখানে লেখা দিবে কম্পিটেন্ট, দিবে যে মানে
ওভার দা ওরাল, মানে ওরালে আপনি পাস করছেন, ওরালের সাপোর্টে আপনি পাস করছেন, তখনও কিন্তু আপনি পাস করতে পারবেন। বুঝছেন? জি স্যার, বুঝতে তার পারছি। মানে এই বিষয়গুলো ক্লিয়ার হলে আশা করা যায় আপনাদের সমস্যা থাকবে না। এখন এটা গেল। তাহলে এবার আমি যেটা কথা বলতে পারি আপনাদের সাথে, আপনারা তো নিশ্চয়ই জানেন আমাদের 12 তারিখে ইলেকশন। জি স্যার। আজকের ক্লাসটা আশা করি ভালো লাগছে আপনাদের। জি স্যার, ভালো। খুবই ভালো জি লাগছে। স্যার, ভালো এভাবে ছিল। হ্যাঁ, এভাবে ক্লাসটা যদি ভালো লাগাইতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। এই হচ্ছে বিষয়, হ্যাঁ স্যার, অবশ্যই। সহযোগিতা করতে হবে। আপনাদের সবাইকে একটু বলি, আপনারা কেউ তাড়াহুড়া করে অ্যাসেসমেন্টে বসবেন না। 1 নাম্বার কথা, আপনারা যে কম্পিউটার অপারেশন লেভেল 2 পাস করছেন, 3 পাস করছেন, আরেকজনের কাছ থেকে সাজেশন নিয়ে পয়রা পাস করে ফেলছেন, গ্রাফিক্সে পাস করছেন, আরেকজনের কাছ থেকে পাস করে ফেলছেন, আরেকজনটা দেখে দেখে পাস করছেন, ওই যে গুগল ড্রাইভে সফটওয়্যার নিয়ে গেছেন, জব সলিউশন করে নিয়ে গেছেন, দেখায় দিচ্ছেন, পাস করে গেছেন, সিবিটি এন্ড এ, এখানে কোনো ধরনের কোনো সাজেশন অ্যালাউড না। আপনারা যদি আমি নিজে সাজেশন দেই, পরে আপনি বের হয়ে আমার গালাগালি করবেন। বুঝে আসছে? আমি যদি আপনাকে সাজেশন দেই, আপনি আমারে মানে সাজেশন মানে অ্যাসেসমেন্টে ফেল করে নট ইয়েট হয়ে আইসা বলবেন যে কি পড়াইছে, এই আমারে শেষ করে দিছে, এই টিচার আমারে ধ্বংস করে দিছে, এরকম বলবেন। তার কারণ হচ্ছে যে আমাদেরকে টোটালি 12টা সিবিএলএম, একটা সিএস, এগুলো 2টা সিএস, একটা হচ্ছে আমাদের লেভেল 4 এর সিএস, একটা হচ্ছে আমি যে লেভেল 3 বা 2 করছি ওইটার সিএস। এই টোটালি 14টা ডকুমেন্ট আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। ভালো করে জানলে আপনি রিটেনে পাস করতে পারবেন। এবং আমাদেরকে 22টা এভিডেন্স করতে হবে। কয়টা? 22টা। 22টা এভিডেন্স করতে হবে। এই জন্য আপনাদের সবাইকে বলবো আপনারা চেষ্টা করবেন একবারে পরীক্ষা দিয়ে কম্পিটেন্ট হওয়ার। এই জন্য একটু টাইম নেবেন, সময় নেবেন। মানে একটা কথা বললাম, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে টাইম নেন, ভালো করে প্রিপারেশন নেন। স্যার বেশি সময় নিলে আবার তো পরে সিবিএলএম চেঞ্জ হলে বলতে দেন আমাকে। সিবিএলএম বেশি চেঞ্জ হবে না, হ্যাঁ, চমৎকার। সিবিএলএম চেঞ্জ হবে না, চেঞ্জ হইলে জাস্ট কঠিন কঠিন শব্দগুলো চেঞ্জ হবে। সিবিএলএম চেঞ্জ হওয়া মানে কি, যে আমরা সহজ কিছু পাইতেছি। সিবিএলএম সহজ হওয়া মানে সহজ, আর আমরা এখন পড়তেছি কঠিনটাতে। এগুলা সেই মানদাতা আমলের সিএস সিবিএলএম চেঞ্জ হইলে তার মানে আরো সহজ হবে, এটা নিয়ে ভয় নাই। আচ্ছা, এটা গেল। তার মানে একটু টাইম দিবেন, আপনারা টাইম দিয়ে ভালো করে পড়ে একবারে কম্পিটেন্ট হওয়ার চেষ্টা করবেন। এই চেষ্টাটা করলে আপনি আশা করি আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন। 1 নম্বরে বললাম টাইম দিবেন, 2 নম্বরে আমাদেরকে সাপোর্ট করবেন। আমি যে কাজটা দিব ওই কাজটা দয়া করে আমাকে করে জমা দিবেন। 3 নম্বরে মানে আমাদের সাথে কানেকশনটা ভালো রাখবেন। এই যে অনেস্ট রিভিউ দিব, আপনাদের এই সেশন জুড়ে যারা আমার সাথে কথা বলছেন আপনাদেরকে আমি খুব ভালোবাসি, মানে আপনাদেরকে আমি মনে রাখবো। অ্যাটলিস্ট এই যে এই মেয়েকে আমি বেশি মনে রাখবো। ঠিক আছে? আমার স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন দেখাই দিতে হ্যাঁ, আমি কি করতেছি? আরে দেখা যায় না। অডিও শুনতেছি স্যার। আহা, কি কষ্ট করলাম না আমি এতক্ষণ। আমি আপনাদের এই যে চোখটাকে ধাঁধানো, মন মাতানো ডিজাইন করে ফেলছি এদিকে, আপনারা দেখলেন না। আফসোস, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কামরু লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আচ্ছা স্যার, আপনি এতগুলো দাগ টানেন স্যার, আমাদের ভিতরে একটা দাগ লাগবে। আরে কষ্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন, আপনারা তো ম্যাচিউর শিক্ষার্থী, তাই না? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনারা আমাকে কি করবেন? টাইম দিয়ে সহায়তা করবেন। 2 নাম্বার আমাকে সাপোর্ট করবেন। 3 নাম্বারে আমার সাথে কানেকশনটা একটু ভালো রাখবেন। শুনেন, কানেকশনের কারণেই আজকে আমি এখানে আসছি। আজকে আমি যে মাস্টার ট্রেনার বা ভালোভাবে জব করতেছি, এর পিছনে কারো না কারো কোনো সাপোর্ট ছিল, কারো না কারো রেফার ছিল। সে আমাকে প্রথমত এই ট্রেনার হিসেবে একটা সার্কুলার দিছে বিদে আমি সার্কুলারে ট্রেনার হিসেবে পাইছি। এই ট্রেনিং করাইতে গিয়ে মানুষ আমার লজ্জা দিছে বিদে আমি এনএসডিএফ ভিসা বের করছি। এই এনএসডিএফ ভিসা পাইছি বিদে আমি ঘপ্পা ঘপ লেভেলগুলো করে ফেলছি। আর এই জন্যই আমি বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রেনার, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, বিভিন্ন অনেক হাই ডিমান্ডেবল মানে অনেক জ্ঞানী ব্যক্তিদের সাহায্য পাইছি, সাহায্য পাইছি, বা তাদের মুখ থেকে অ্যাটলিস্ট স্যার শব্দটা শুনতে পেয়েছি।
এর মতো সম্মানজনক বিষয় আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো প্রফেশন আছে। তো আপনাদের জন্য এদিকে স্বাগতম। আমরা হয়তো বেশি দিন থাকবো না, কিন্তু আপনারা আসেন, হচ্ছে কথা। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। আর আপনারা একটু বলেন সপ্তাহে কয়টা ক্লাস করালে আপনারা খুশি হবেন? 5টা স্যার। 4টা থেকে 5টা হলে ভালো হয় স্যার। 5টা দিলে নিতে পারবেন? হ্যাঁ স্যার। পারবো ইনশাআল্লাহ স্যার। সর্বোচ্চ 3টা। স্যার 3 থেকে 4টা রাখেন স্যার। আচ্ছা, সর্বোচ্চ 3টা স্যার। আমি চাই 3টা আরে করে না স্যার, 3টা স্যার, 3টা। আমি চাই 3টা করে করাতে, কারণ আপনাদের কাজ থাকবে এখানে, কিন্তু এত সহজ না। আমি চাই 3টা করে করাতে, বা আপনি যদি চান তাহলে 30টা ক্লাস করতে 2 মাস সময় লাগবে স্যার। শুনেন আমার কথা শুনেন। সময় লাগুক, যদি ভালো করে করতে চান কম সময় করা যাবে কিন্তু। হ্যাঁ, আমি স্যার আপনাদেরকে এটা তো সবাই চেষ্টা করলে পারবে, তাহলে একটু কম সময় তো পারবে যেহেতু, তাহলে 4টা থেকে 5টা দিলে ভালো হয় স্যার। আর এটা যেহেতু তাহলে অনলাইন, অফলাইন না তো। ওকে 3টা বা 4টা দিব। হ্যাঁ 4টা দেন এটা স্যার। জি, আচ্ছা 4টা বলছেন। 3টার উপরে কোনোভাবেই দেওয়া ঠিক হবে না স্যার। এখন অনেকে মনে করতেছে এইভাবে সহজভাবে ভাই, যাবে। আপনি হয়তো অন্য কোনো পেশায় সম্পৃক্ত থাকেন, রাতে সবাই তো থাকে না। তা আমাদের এটা একটা মুখ্য উদ্দেশ্য। সবার চিন্তা ভাবনা করে তো আগাতে হবে আমাদের। শুনেন আমি বলি, মানে 3-এর পক্ষে আমি কেন জানেন, মানে প্রত্যেক ব্যাচে এরকম হয়, প্রথমে 4-5টা বলে, পরে আয়সা বলে স্যার লোড নিতে পারি না। এখন কথা হচ্ছে, আমি যদি 3টা করেও করাই, আমি আপনাদেরকে একটু লেন্দি টপিক ধরে দিব। টোটালি ধরেন আমরা যদি এভিডেন্স এবং সব মিলে যদি আমি আপনাদেরকে 20টা ক্লাস দিই, আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। বুঝতে পারছেন? আমি যেভাবে পড়াই, আপনাদের কি মনে হয় যে খুব কঠিন করে উপস্থাপন করতেছি? না স্যার, আপনাকে দেখে স্যার প্রেরণা বেড়ে গেল স্যার। আচ্ছা, অনুপ্রেরণা বেড়ে গেছে নাকি? মাশাআল্লাহ। স্যার অবশ্যই আমাদের আগ্রহ বেড়ে গেছে। বেড়ে গেছে। স্যার ভালো করে না বুঝলে ক্লাস 50টা করলে গেলেও লাভ নাই। সেটাই। এখন আমি চাচ্ছি যে আপনাদেরকে 20টা ক্লাসে সাপোর্ট দিয়ে দিব। হ্যাঁ, এটা ফুল সেরা একটা সাপোর্ট পাবেন আপনারা, তবে আপনারা যদি সাহায্য করেন। তাহলে 20টা ক্লাস করা যদি আমরা যদি 3টা করে করাই, আমাদের মনে হয় যে হয়ে যায়। আর আমি কিন্তু আপনাদের ক্লাস রেকর্ড দিব। আমি অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমি রেকর্ড ক্লাস বন্ধ করি না, রেকর্ড দেই। আপনার শিখার আগ্রহ আছে, আপনি রেকর্ড দেখে নেবেন। তবে আমি যুক্তিযুক্ত কারণ ছাড়া আমি কারো কাছে রেকর্ড শেয়ার করি না। আপনারা যদি এই ক্লাসের রেকর্ড চান, আমি কিন্তু দিব না। কেন চান আমাকে সঠিক কারণ বলতে হবে। কেন আপনি ক্লাসে ছিলেন না, জবাব দিতে আসতে হবে। কারণ আপনি একটা বিষয় রেকর্ড চাই, অনেক সময় অনেক টপিকস গুলা ভুলে যাই পরবর্তীতে, সেটা শোনার জন্য বা শুনে যেন আবার মনে পড়ে, এই কারণে স্যার রেকর্ডটা দরকার। আমার সিবিটি এন্ড এ সিস্টেমে কিন্তু এরকম না। সিবিটি এন্ড এ তে আমি আজকে যা পড়ালাম, পরের দিন কিন্তু প্রাথমিক সময় আমি কিন্তু আবার সেটা রিভিউ করব। তার মানে আপনি না বুঝলে সেটা পরে ক্লাসে বোঝার সুযোগ সুবিধা আছে। তারপরে রেকর্ডের পিছনে যুক্তিযুক্ত কারণ আছে। কিন্তু আমি যেটা ইনশিওর করতে চাইতেছি, দেখেন বিভিন্ন প্রতিষ্ঠানে এই যে সিবিটি এন্ড এর জন্য 15,000 টাকা নিচ্ছে। তারা কি করে জানেন? তারা এই ট্রেনিং সেশনে আপনি যদি একদিন না আসেন, আপনারা কল করবে, কল করে বলবে যে সম্রাট স্যার আপনি কেন আসেন নাই, কি জন্য আসেন নাই। এখন আপনারা টাকা কি খুব বেশি দিচ্ছেন বলেন তো? আপনারা সত্যিকার অর্থ বলেন তো, আপনারা কি খুব বেশি দিচ্ছেন? এখন এই টাকার ভিতরে একজন লোক রাখলাম, অ্যাসিস্ট্যান্ট রাখলাম, সে আপনাদেরকে ফোন করে করে বলবে যে ভাইয়া আপনি একটু আসেন ক্লাসে, আসলে একটু ভালো হয়, দেখা করি একটু। এরকম কি বলার সুযোগ আছে? নাই। তার মানে আমি চাইতেছি যে আপনাদেরকে একটু চাপে রাখতে, যেন আপনারা অ্যাটলিস্ট প্রত্যেকদিন লাইভে ক্লাস করেন। আর যদি এগ্রি করেন আপনারা ডিরেক্ট ক্যামেরা ওপেন করে ক্লাসে জয়েন করবেন। যদি আমি বলি, যদি এটা করতে পারেন, সত্যি কথা, আপনার মন মাইন্ড এমনিতে ভালো থাকবে, আপনি ভালো ক্লাস করতে পারবেন। আর আমার সাথে রেসপন্স করার চেষ্টা করবেন, তাহলে একটু হলেও আপনি ভালো কিছু করতে পারবেন। কারণ কি বলি আমি আপনাকে, আমি যেটা করতাম ভবিষ্যতে, আমি জীবনে অনেক দূর পিছিয়ে গেছি। আমি 46-47টার উপরে কোর্স করছি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কাছে এগুলার রেকর্ড ক্লাসের লিঙ্ক আছে। 47টার উপরে রেকর্ড ক্লাস করছি। এই মাসে আমি 8টা কোর্স নতুন করছে, আমেরিকার বাইরের দেশের 8টা নতুন কোর্সে জয়েন করছি। তো আমি আরো আগাইতে পারতাম, আগাইতে পারি না, একটাই কারণ ছিল যে আমি মনোযোগ দিয়ে ক্লাস করতাম না। এদিকে টিচার ক্লাস করাইতো বা রেকর্ড শুনতাম, আর এই দিক দিয়ে সুন্দর করে ফেসবুকটা বের করে ফেলতাম। স্যার এদিকে ক্লাস করাইতো, আমি এদিকে ফেসবুক বের করতাম। ফেসবুক বের করে কমেন্ট ইচ্ছা দূরে চালাইতাম, পরে খাইতাম, বুঝতাম যে আমার কিছুই আসে না মাথায়। এটা যেন না হয়, একটু কনসেন্ট্রেট থাকবেন, করবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে ফুললি সাপোর্ট দিব।
আপনারা আমার সাথে থাকলে ইনশাল্লাহ খুব দ্রুত ভালো কিছু করতে পারবেন। আর দোয়া করবেন আমার স্টুডেন্টরা অ্যাসেসমেন্টে বসে আসতেছে যেন ভালো করতে পারে, আর আপনারা যেন আমার সুনাম এবং সুখ্যাতি আরো বাড়াইতে পারেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করবো আপনারা যেন দেশ এবং জাতি গঠনে খুব ভালো একটা ভূমিকা অর্জন করতে পারেন। সো আজকে আমরা ছোট্ট আলোচনা করলাম, পরবর্তী ক্লাস কখন হবে এটা আমরা নোটিশে জানাই দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, নোটিশে জানাই দিব। আর এই পর্যায়ে আপনাদের পক্ষ থেকে কারো কোনো পরামর্শ থাকলে, কারো কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন, কারণ আমি ক্লাসটা রেখে স্যার দিতে একটা চাচ্ছি। প্রশ্ন করতাম। শিওর। হ্যাঁ স্যার, আমাদের কি অফলাইন ক্লাস হবে? অফলাইন ক্লাস হবে কি হবে না এটা আপনারা যে অফিসে ভর্তি হয়েছিলেন যেভাবে বা যে পারপাসে, ওই পারপাসে একটু কোশ্চেনটা নেওয়ার চেষ্টা করবেন। আর সম্ভবত আমি যতটুকু জানি যে আমার এখানে অনলাইন ট্রেনিং করানোর পাশাপাশি আপনি অফলাইনে 5টা ক্লাস করতে পারবেন, 5টা 2টা 3টা ক্লাস করে আপনি অ্যাসেসমেন্টে বসতে পারবেন, এই হচ্ছে বিষয়। আর আমি একটু যারা করতে চাই জানতে চাই যে আপনারা এখানে ভর্তি হওয়া ছাড়া অ্যাটলিস্ট আমার পার্সোনাল শেয়ারের লিংক থেকে কেউ জয়েন করছেন কিনা একটু কথা বলেন তো। না স্যার। না স্যার, আমরা গ্রুপের লিংক থেকে জয়েন করছি। সবাই কি অ্যাডমিশন নিয়েছেন? জি স্যার। আমি আমার একটা প্রাইভেট গ্রুপে লিংকটা শেয়ার করছিলাম যেন তারা জয়েন করে, তারা দেখতে চাচ্ছে আর কি ক্লাসের অবস্থা। আচ্ছা, জয়েন করে নাই, তারা থাকলে হয়তো তাদের উদ্দেশ্যে কিছু ফিডব্যাক নিতাম বা জানতাম। আচ্ছা, যেহেতু হয় নাই, আপনাদের কাছে যেহেতু ক্লাস ভালো লাগছে, আপনারা টুইস্টোন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটকে একটু সাপোর্ট করবেন, অর্থাৎ এই সেক্টরে যেন টুইস্টোন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট একটু ভালো করতে পারে, আপনাদের সহযোগিতা অবশ্যই কামনা করি। আর এই হচ্ছে বিষয়। আপনাদেরকে আমি আপনাদের যে 12টা সিভিএলএম যে সিভিএলএম সিএস প্রত্যেকটা বিষয় আপনাদেরকে পাঠিয়ে দিব। আর এমন কেউ কি আছেন যে শুধু অ্যাসেসর পার্ট করতে চাচ্ছেন, ট্রেনার পার্ট করবেন না, এমন কেউ আছেন এখানে? না স্যার। না স্যার, সবাই সিবিটি। যদি আপনি অ্যাসেসর পার্ট করেন, পরে কিন্তু আবার ট্রেনার পার্ট করতে হলে আবার অ্যাসেসর পার্ট ট্রেনার পার্ট দুইটাই করতে হবে, এটা কিন্তু মাথায় যেন থাকে। মানে আপনি যদি অ্যাসেসর হইতে চান, মাত্র 5টা সিভিএলএম করলে আপনি পাস, মাত্র 12-13টা আপনি এভিডেন্স করতে পারলে আপনি পাস। কিন্তু যদি পরবর্তী সময়ে আপনি আবার ট্রেনার হইতে চান, তখন আপনাকে অ্যাসেসর ট্রেনার দুইটাই একসাথে হইতে হবে। এই জন্য আপনারা ডেডিকেটেড থাকবেন, এই যে সিদ্ধান্ত নিয়েছেন ট্রেনার অ্যাসেসর দুইটাই হবেন, এই সিদ্ধান্ত থেকে আপনারা পিছপা হবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো তাহলে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, কিছু বলার থাকলে বলেন। আর আর স্যার নেক্সট ক্লাস কবে হতে পারে? নেক্সট ক্লাস কবে হতে পারে এটা জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কিভাবে জানবো স্যার? ফোন নাকি? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি নাই? না স্যার। আচ্ছা, আপনি অফিসে কথা বলবেন যেন আপনাকে গ্রুপে জয়েন করে দেওয়া হয়। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার আমার কাছে বাংলা সিভিএলএম গুলো আছে, ওনার সাথে এগুলো যোগাযোগ কি করলে দিব হবে? নাকি আপনি দিবেন এগুলো? বাংলা সিভিএলএম না তো, বাংলা জি সিবিসি, স্যার, বাংলা গুলো আছে আমার কাছে। বাংলা সিএস আছে নাকি? আমি সিএস পড়াবো, সিএস পড়াবো, সিভিএলএম গুলো বাংলা স্যার, বাংলা সিবিএলএমটা আছে। বাংলাটা পড়বেন, বাংলাটা পড়বেন না, ঠিক আছে? ইংলিশটা পড়বেন। ইংলিশটা হচ্ছে বাংলাটা, মানে পাশাপাশি যদি কেউ না বুঝে, ইংরেজি কম বুঝে, তাহলে পারিপার্শ্বিকের জন্য আমি তো আছি সাপোর্ট। ট্রেনার তো আচ্ছা নিজে, আমি তো বাংলা খাস বাঙালি, আমি বুঝতে পারছেন? আমি তো ইংলিশ পড়তে খুব অসুবিধা হয়। লুৎফর রহমান স্যার বলেন। স্যার আমাদের টোটাল ক্লাস তাহলে কয়টা পাচ্ছি আমরা? টোটাল আপনারা অনলাইনে 20টা ক্লাস পাবেন আর অফলাইনে 5টা ক্লাস পাবেন। ওই আমার 20টা কথা ক্লাসে কি বুঝুন। আমাদের 12টা সিভিএলএম কমপ্লিট? অবশ্যই, হোয়াই নট, কেন নয়? একজন ট্রেনার চাইলে আপনারা এই সবকিছু দিতে পারে, এটা বুঝতে পারছেন? জি মানে স্যার। আমার উপস্থাপন পাশাপাশি এভিডেন্স তৈরি করব না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে আমার যে প্রসেস, আমি যে প্রসেসে আগাই, এই প্রসেসে যদি আমি আগাই, আমি সত্যিকার অর্থে 20টা ক্লাসে আপনাদেরকে কম্পিটেন্ট করাইতে পারবো। এখন এইটা কিন্তু না যে একজন ট্রেনার কিন্তু নিজে পড়ে না, ট্রেনার জাস্ট আপনাদেরকে সহজ করে দেবে, এটাই হচ্ছে কাজ। আপনাদের কাছে মনে হচ্ছে না আজকে সহজ হয়েছে, না একটু সহজ হয়েছে? অনেক পড়ছি কিন্তু আমরা, অন্য কোনো ট্রেনারের কাছে পড়লে বিশ্বাস করেন আপনারা এই যে প্রথমে ধৈরাই লেভেল গুলা সবগুলা পড়াইতো, একজন একটা পড়েন বলতো, ভয় পাইতেন আর আসতেন না, চলে যেতেন, এই হচ্ছে বিষয়। তো এখন যে সহজ হয়েছে, এই সহজ ভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করে যাব। আপনি প্রয়োজনে আল্লাহ যদি কপালে না রাখে, আপনি 2বার দিয়ে হোক, 1বার দিয়ে হোক,
আপনি কম্পিটেন্ট হন। এটা আমি চাই আপনার কাছ থেকে। তবে আশাটা রাখেন যেন আল্লাহ তাআলা আপনাদেরকে একেবারেই কম্পিটেন্ট করে দেয়। আর কারো কোনো প্রশ্ন? না স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, যে ভালো শেষ নেই। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, যে সুস্থতার সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্ত প্রত্যয় ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।